আরপিও স্টেশনের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। দেখা যায় যে সময়ের না মিলার কারণে অনেক সময় আমি এই অনুষ্ঠানটাতে উপস্থিত হতে পারি না। আমার নির্ধারিত সময় থাকে মঙ্গলবার। এই অনুষ্ঠানটা যখন রেকর্ড হচ্ছে তখন বাংলাদেশে আজকে সোমবার 16 তারিখ এবং রাত 11:09। আপনারা ভাবতে পারেন যে এতজন মানুষ কেন স্ক্রিনে একসাথে এসেছি। আমাদের মনে হলো যে বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে অবস্থা, যে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে, তার পরবর্তী যে অবস্থা, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলা খুবই জরুরি। এই কারণে আমরা সবাই একসাথে হয়েছি, আড্ডা চলে। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মামুনুর রশিদ, তিনি অর্থনীতিবিদ, আপনারা জানেন। আছেন কাজী মামুন, তিনি ডিরেক্টর গ্লোবাল জাস্টিস নেটওয়ার্ক। আছেন আমিনুল হক পলাশ, তিনি ব্লগার ও তথ্য প্রযুক্তিবিদ। আমিনুল হক পলাশ, তিনি হচ্ছেন গিয়ে নিরাপত্তা বিশ্লেষক। আছেন সাইফুর রহমান মিশু, তিনি ব্লগার ও তথ্য প্রযুক্তিবিদ। আছেন আনোয়ার সাদাত জিহান, উনি হচ্ছেন গিয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। এবং আমাদের সকলের মানি হেস্টের প্রফেসর বিদিত দে। আমরা যে কাজ করি, আমাদের পিছনে দুইজন প্রফেসর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, একজন ডক্টর মামুনুর রশিদ, একজন ডক্টর বিদিত দে। ভাই বেরাদার, আপনাদের সকলকে স্টুডিওতে স্বাগতম। এবং আমি যদি কারো পরিচয় 19-20 করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ। আমরা যেটা বলি আর কি, আমরা যখন একসাথে অনেকে এরকম হই, আমরা বলি যে আমরা টক শো স্টাইলে কোনো কথাবার্তা বলবো না। আমাদের নিজেদের মনে যা আছে, নিজেদের যা বিচার বিশ্লেষণ আছে, সেগুলো আমরা একটু সহজভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি অনুষ্ঠানের আগে বিদিত ভাইয়ের সাথে কথা বলছিলাম যে, বিদিত ভাই, আমি এর আগে আরেকটা অনুষ্ঠানে আপনাকে বলেছি যে আমার খুব একটা সংশয় আছে যে এই যে ত্রুটিপূর্ণ একটা নির্বাচন হলো, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা বলছি যে সাধারণ নির্বাচন যেটা, সেটা জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল ইউনূসকে সরানোর জন্য, কিন্তু তার সাথে যে গণভোটটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে অবৈধ। এটা কোনোভাবে আমাদের সংবিধানের সাথে যায় না। এবং এটার সাথে মিলিয়ে যখন আমরা দেখতে পেলাম যে জুলাই সনদ বা ইত্যাদি ইত্যাদি তারা বলছে, সেখানে দেখা যাচ্ছে যে সংসদ সদস্যরা একবার শপথ নিতে যাচ্ছেন এবং সংবিধান সংস্কারের সাথে যারা থাকবে তারা আরেকবার শপথ নিতে যাচ্ছে। এ ধরনের নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে এবং মানুষ একের পর এক প্রশ্ন করছে। বিদিত ভাই, এই বিষয়ে আপনার একটু সুচিন্তিত মতামত জানতে চাচ্ছি। আমি নিজেও জানি যে এখানে একদম ক্লিয়ার কাট কংক্রিট কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেন, বাট আপনার কাছে যে বিশ্লেষণটা আছে সেটা একটু জানা দরকার। ধন্যবাদ লোচন। আমি আপনার ভিউয়ার্সদের জন্য আমি 3টি বিষয়কে এখানে ব্যাখ্যা করব এবং 3টি পার্সপেক্টিভ থেকে আমাদের এই বিষয়টি দেখতে হবে। একটি হচ্ছে পরিপূর্ণভাবেই এর যে ব্যাকগ্রাউন্ড এবং এটি রাজনৈতিক যে প্রেক্ষাপট, পার্টিকুলারলি আমাদের সংবিধান এবং সেই সংবিধানের সাথে জড়িয়ে থাকা আমাদের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, সেটি হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে হলো গিয়ে যে এই মুহূর্তে জাতি যে একটি রাজনৈতিক অচল অবস্থার দিকে যেতে পারে বা যাবার সম্ভাবনা রয়েছে, এবং এর কারণ কি? কারণ হচ্ছে এই গণভোট বিষয়ক যেই সাংবিধানিক বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে সংশয় আছে, সেগুলো নিয়ে বিতর্ক আছে এবং সেগুলো নিয়ে রাজনৈতিক এবং সাংবিধানিক জটিলতা আছে। এবং তৃতীয় যে বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কেন ইউনূস এবং ইউনূস গং, আমরা এখন বলবো যে আমাদের গত 18 মাসে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একটি সরকার ছিল। সেই নিকৃষ্ট সরকার শুধুমাত্র তারা নিজেরাই না, তাদের সাথে সাঙ্গপাঙ্গ এনসিপি, জামাত, বেসিক্যালি সবই জামাত। কেন? এবং একটি বিরাজনীতিকরণের যে শক্তি, যে শক্তিটি কিছুদিন পরপরই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠে। তো এদের কিন্তু একটা উদ্দেশ্য আছে এবং এটি হচ্ছে থার্ড পার্সপেক্টিভ। এবং দ্বিতীয় এবং তৃতীয় পার্সপেক্টিভটা আমরা যদি পাশাপাশি রাখি, আমরা অনেকটাই বুঝবো যে এই গণভোটের মধ্য দিয়ে মানুষদেরকে যেটাকে খাওয়ানো হচ্ছে বা দেয়া হচ্ছে, সেটা যে আসলে একটা দুরভিসন্ধিমূলক বিষয়। প্রথম প্রসঙ্গে আসছি, সেটি হচ্ছে যে প্রেক্ষাপট। আমি আগে একটি প্রোগ্রামে, আমরা গত শুক্রবার আমরা যখন এসেছিলাম, আমরা সবাই বলেছিলাম যে 72 সালে যে সংবিধানটি রচিত হয়েছিল, সেটি রচিত হয়েছিল সংবিধান প্রণেতা যারা ছিলেন তারা বিজ্ঞজন, তারা জনগণের রায়ে নির্বাচিত, 70-এর সংসদে নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, এবং সেই সাথে তাদের ডাইরেক্ট সরাসরি সম্পৃক্ততা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে। তার মধ্য দিয়ে তারা যে এই সংবিধানটি প্রণয়ন করেছিলেন, সেই সংবিধানে তারা বিশ্বের সমস্ত প্রগতিশীল চিন্তা ভাবনাগুলোকে সামনে নিয়ে এসেছিলেন এবং এর মধ্য দিয়ে তারা একটি প্রগতিশীল রাজনৈতিক রূপরেখাকে দাঁড় করিয়েছিলেন। যেখানে আমরা এখানে সবাই বিশ্বের বিভিন্ন দেশে আছি, পাশ্চাত্য বিশ্বে আছি, আমরা যে সমস্ত বিষয়গুলোকে এখন দেখতে পাই পাশ্চাত্য করছে,
সাম্য, অধিকার, ইকুয়ালিটি, ডাইভার্সিটি, আজ থেকে ৫৪ বছর আগে ধর্মনিরপেক্ষতাকে স্থান দেওয়া হয়েছে এবং সেই ধর্মনিরপেক্ষতা পরবর্তীতে ইভেন ভারতের সংবিধানে আসে এটি ৭৫-৭৬ সালে। তার মানে আমরা কিন্তু ভারতের চেয়েও পুরনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, প্রথম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে। সমাজতন্ত্রের কথা বলা হয়েছিল, সমাজতন্ত্রের মধ্য দিয়ে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র পেতে চেয়েছি। আজকে সমগ্র ইউরোপে আপনি ওবামা কেয়ার দিয়ে যুক্তরাষ্ট্রে দেখেন, সমস্ত পুঁজিবাদী দেশগুলো আসলেও তারাও কিন্তু বিভিন্নভাবে সোশ্যাল ডেমোক্রেসির চর্চা করে এবং সেই সোশ্যাল ডেমোক্রেসির চর্চা কিন্তু ৭২ সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে নির্ধারিত হয়েছিল। তারপর অবশ্যই গণতন্ত্র ছিল এবং তারপরে আমরা বলবো যে বাঙালি জাতীয়তাবাদ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাঙালি জাতীয়তাবাদের ভেতরে আছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, যেটি কিনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বিরল ঘটনা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেটা হয় যে একটা গোষ্ঠীগত জাতীয়তাবাদ বা একটা নেশন স্টেটের কথা থাকে, কিন্তু সেই নেশন স্টেটের ভিত্তি যে হবে আমাদের ভাষাভিত্তিক ঐতিহ্য, যা ৫২র মধ্য দিয়ে নিরূপিত হয়েছিল, সেটিকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটিকে স্থান দেওয়া হয়েছে আমাদের ৭২ সংবিধানে। তো তার মানে আপনি দেখতে পারেন এটি অত্যন্ত প্রগতিশীল সংবিধান ছিল এবং তার পথ পরিক্রমায় আমরা অনেকবার দেখেছি এটাকে কাটাছেঁড়া করা হয়েছে সামরিক শাসনের আমলে। তারপর আবার ৯১-এ এসে আমাদের যে উপলব্ধিটা হয় সেটা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্র, ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ পার্লামেন্টই কেবলমাত্র পারে গণতন্ত্রের অগ্রযাত্রাকে নিশ্চিত করতে। কারণ প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে যেটা হয়, ইন্টারভেনশন করা, মিলিটারি বা বিরাজনৈতিক যে গোষ্ঠীগুলো আছে তাদের ইন্টারভেনশন অনেক সহজ হয় এবং তার মধ্য দিয়ে বিএনপি তখন নিমরাজি ছিল, কিন্তু সমস্ত প্রেক্ষাপট বিবেচনায় খালেদা জিয়া রাজি হয়েছিলেন যে আমরা সবাই মিলে সংসদীয় গণতন্ত্রের দিকে আসি। এই যে একটা যে গত ৫৪ বছর আমাদের যে ইতিহাসটা, গণতান্ত্রিক সংগ্রামের যে ইতিহাসটা, এই সম্পূর্ণ বিষয়টিকে কলঙ্কিত করা, সম্পূর্ণ বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা ছিল জুলাই আন্দোলনের একটা মূল লক্ষ্য। এবং সেটা কারা করেছে? জামাত করেছে। কারা করেছে? প্রথম আলো, ডেইলি স্টার ভিত্তিক আমাদের যে তথাকথিত সুশীল সমাজ করেছে, যারা রাজনৈতিক প্রক্রিয়া চায় না, তারা সময়ে অসময়ে বাংলাদেশের বিরাজনৈতিক শক্তির মাথাচাড়া দেওয়াকে সমর্থন করে, যেটা কিনা আমরা ১-১ সময় দেখেছিলাম যে ডিপলিটিসাইজেশনের একটা ট্রেন্ড এসেছিল এবং সেই একই গোষ্ঠীর কাছ থেকে এসেছিল। তো এই অনেকগুলো চক্র, একটা নেক্সাস অফ ইভিল ফোর্সেস, দে কেম টুগেদার, যেটা অগাস্টের পর থেকে। তো সেটার মধ্য দিয়ে আমি যে দ্বিতীয় পার্সপেক্টিভ বলেছি, সেই দ্বিতীয় পার্সপেক্টিভটা এসছে এবং সেটা কি? সেটা হচ্ছিল গিয়ে যে এমন একটা কাঠামো তৈরি করা ৭২ সংবিধানকে ভেঙে দিয়ে, যাতে করে দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিরাজনৈতিক শক্তির ইন্ধন এবং তাদের যে নিয়ন্ত্রণ, সেটিকে অব্যাহত রাখা যায়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, ডক্টর শাহদিন মালিক, তাকে কিন্তু অনুরোধ করা হয়েছিল এই কমিশনের প্রধান হবার জন্য। তিনি অত্যন্ত বিনয়ের সাথে এটা প্রত্যাখ্যান করেন। শুধু প্রত্যাখ্যানই করেননি, তিনি বলেছিলেন যে সংবিধানের আমূল পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আমরা যদি গণতন্ত্রকে সুরক্ষিত করতে চাই, তাহলে কিছু এদিক সেদিক পরিবর্তন করলেই হবে। কারণ কোনো সংবিধানই কিন্তু বেদবাক্য নয় যে সারা জীবন তাই থাকবে, একটা বাইবেল নয়, রাইট? তো সেখানে যেটা দরকার সেটা হচ্ছে কিছু কিছু পরিবর্তন, যাতে করে এটি আরো বেশি প্রাসঙ্গিক থাকে, আরো বেশি টপিক্যাল থাকে এবং যাতে করে বাস্তবতাকে কাজে নিতে পারে। তো সেই পরিবর্তনগুলো সম্ভব, কিন্তু এটিকে সম্পূর্ণরূপে ছুঁড়ে ফেলে দিয়ে একটি নতুন সংবিধান করা, এর কাঠামোটিকে পরিবর্তন করে দেওয়া, এটি কিন্তু অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত। এবং আলী রিয়াজ ইউনূসের এবং জামাতের ইন্ধনে রাজি হয় এই হঠকারী সিদ্ধান্তকে লিড দিতে এবং তারা আসে। এখন দেখুন এর মধ্য দিয়ে কি হচ্ছে, এটা আমার দ্বিতীয় এবং তৃতীয় পার্সপেক্টিভকে আমি এক করছি। যে প্র্যাকটিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো হতে পারে, এখানে অনেক ব্যাপার আছে। আমার অন্যান্য বক্তারা বলবেন যে সত্যিকার অর্থে এখানে কোনো গণতন্ত্রের নাম লেখা নেই, এখানে সমাজতন্ত্রের কথা বলা নেই, ধর্মনিরপেক্ষতা নেই। এই বিষয়গুলো রাজনৈতিক এবং দার্শনিক ব্যাখ্যা কি হবে অন্য বক্তারা বলবেন। আমি খুব প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো বলছি, যে একটা প্রবলেম অলরেডি আমরা এসেছি। বিএনপি ভোট পেয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনে, সবকিছুর পরেও ভোট পেয়েছে মনে করেন ৪৫% বা ৫০% ধরে নিচ্ছি। জামাতের ভোট হচ্ছিল এনসিপি মিলে ৩৮%। এখন বলা হচ্ছে উচ্চ কক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, বিএনপি আর জামাতের মধ্যে অলমোস্ট ৫০ আর ৪০ এরকম একটা ডিস্ট্রিবিউশন অফ সিটস হবে। তার মানে উচ্চ কক্ষে এক ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে।
তারপর আপনি যেটা করছেন বিশ্বের অনেক দেশে আহ, আম, আম, আহ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, কিন্তু কোনো জায়গাতে উচ্চকক্ষকে এত বেশি শক্তি দেওয়া হয়নি। হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস যেটা করে জাস্ট রাবার স্ট্যাম্প করে। রাজ্যসভা, লোকসভা, ভারতে যেটা আছে, রাজ্যসভা লোকসভার সিদ্ধান্তগুলোকে মেনে নেয়। কিন্তু এখানে উচ্চকক্ষকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, তারা ইচ্ছা করলেই নিম্নকক্ষের বিষয়গুলোকে উপেক্ষা করতে পারে। এবং আপনি দেখেন এখানে ডেমোক্রেসিও কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। কারণ হচ্ছে হলো গিয়ে নিম্নকক্ষ আসছে সরাসরি ভোটের মধ্য দিয়ে, আর উচ্চকক্ষ যাচ্ছে হলো গিয়ে একটা সেকেন্ডারি ইলেকশনের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে যারা কিনা অ্যাকচুয়াল পিপলস রিপ্রেজেন্টেটিভ, যাদের তার কনস্টিটিউয়েন্সির কাছে দায়বদ্ধতা আছে, তারা কিন্তু এখানে তাদের শক্তি কমে যাচ্ছে। এটা হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে বলছে কি, প্রেসিডেন্ট আর পার্লামেন্টের মধ্যে একটা ব্যালেন্স আনা। এগেন, এটা হচ্ছে আমরা দেখেন 90 সালে সমস্ত পরিশ্রম করে, সমস্ত রক্ত দিয়ে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি ইনশিওর করেছি যাতে করে মিলিটারি ইন্টারভেনশন দেশে না হয়। সেখানে আপনি আবার পার্লামেন্ট আর প্রেসিডেন্টের মধ্যে যেই দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বের ফলশ্রুতি কি হতে পারে? একটা উদাহরণ দিই, 1991 সাল, বরিস ইয়েলৎসিনের কথা আপনারা সবাই জানেন। বরিস ইয়েলৎসিন তখন ছিল রাশিয়ান ফেডারেশনে প্রেসিডেন্ট ছিল। যখন হয়েছে রাশিয়ান ফেডারেশনের, তখন রাশিয়ান যে দুমা ছিল, সেই দুমা একসময় বলে যে আমরা প্রেসিডেন্টকে মানি না। বরিস ইয়েলৎসিন ট্যাঙ্ক পাঠিয়ে দিয়েছিল, আপনারা গুগল করে দেখতে পারেন। রাশিয়ান দুমাতে ট্যাঙ্ক অ্যাটাক হয়েছিল। সো এই ধরনের ভয়াবহ রাজনৈতিক বিকল অচলাবস্থা হতে পারে, রাজনৈতিক সংঘাত হতে পারে। এবং এটার কারা বেনিফিটেড হবে? প্রথমত হচ্ছে হলো কি, উচ্চকক্ষের রিপ্রেজেন্টেশন নিয়ে এসে জামাত তার দে ক্যান শো দেয়ার মাসল পাওয়ার। তারা সবসময় রিপ্রেজেন্টেটিভ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ কথা বলছে, কারণ তারা জানে যে ফার্স্ট পাস্ট পোস্টে, যেটা আমাদের যে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ইলেকশন সিস্টেম আছে, সেখানে তারা কখন জিততে পারবে না। তারা তাদের শক্তিটাকে ব্যবহার করবে হচ্ছে উচ্চকক্ষে। এবং সেই সাথে উচ্চকক্ষে কারা আসবে? উচ্চকক্ষে আসবে হচ্ছে প্রফেসররা, মামুন ভাইয়ের মতো ডক্টররা, রাইট, যাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ, তারা এখানে যে তাত্ত্বিক কথাবার্তা বলবে, এবং দে উইল কন্টিনিউ টু হ্যাভ দ্য লেভারেজ অন দ্য কান্ট্রিজ ফিউচার, হুইচ ইজ ভেরি আনফেয়ার অ্যান্ড টোটাল ডিসরিগার্ড টু ডেমোক্রেসি। আর তারপরে যেটা হবে, প্রেসিডেন্টের মধ্য দিয়ে, এখানে প্রেসিডেন্ট আমরা জানি বাংলাদেশে অনেকগুলো প্রেসিডেন্ট অনেক সময়, বিচারপতি শাহাবুদ্দিন 2001-এ তার অবস্থান প্রশ্নবিদ্ধ ছিল। প্রেসিডেন্টস ক্যান বি ম্যানিপুলেটেড। You cannot buy 300 MPs, but one or two individuals could be bought, could be compromised. So এর মধ্য দিয়ে যেটা হবে, পারপিচুয়ালি বাংলাদেশের ডেমোক্রেসি বিকলাঙ্গ হয়ে যাবে। আশা করি আমি আমার কথা বোঝাতে পেরেছি। ধন্যবাদ। ধন্যবাদ বিদিতা। একদমই পরিষ্কার যে এটা আপনি আগেও বলেছেন যে উচ্চকক্ষে যে ধরনের কাজ করার কথা চিন্তা করা হচ্ছে, এতে আমাদের যে গণতন্ত্র সেটা বিভিন্নভাবে ব্যাহত হওয়ার সম্পূর্ণরূপে সুযোগ রয়েছে, এবং উচ্চকক্ষে তাদেরকেই আসলে ফ্যাসিলিটেট করা হবে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সত্যিকার অর্থে নির্বাচিত হয়ে আসার যোগ্যতা রাখে না। এটা আমরা বুঝতে পেরেছি, এবং এই জন্যই জামাত বরাবরই এই উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে খুব সোচ্চার, এবং জামাতের অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, তারা এটা নিয়ে খুব সোচ্চার। পলাশ, আমি একটা নিউজ দেখতে পেলাম, আপনি তো দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন, সেজন্য আপনার কাছে আসছি। তারপরে তো পর্যায়ক্রমে আমি আমার অন্য ভাইদের কাছে যাবই, এবং আপনাদের যদি কারো কথার মধ্যে কিছু যোগ করার থাকে প্লিজ করবেন। এটাতে পারস্পরিক যে বোঝাপড়া সেটা বাড়ে। আমি কথাটা বলতে খুবই মুখে বাজছে, তাও বলছি যে ফয়েজ তৈয়ব বলেছে মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে। এ ধরনের একটা বক্তব্য একটা সরকারি পজিশনে থেকে, সে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিল, সে ছিল ইউনূসের বিশেষ সহকারী। এ ধরনের বাক্য, এ ধরনের কথা, সে তো নিজে জেনজি না, তাই না? এ ধরনের কথা আপনি আপনার এত বছরের সার্ভিস লাইফে সত্যিকার অর্থে শুনেছেন কিনা, এবং সে কি বলতে চাচ্ছে, এবং তার কাজের ধরন কি? সে তো নিজেকে অনেক ব্র্যাগিং করেছে, সে নাকি বাংলাদেশকে একেবারে এমন একটা জায়গায় উঠিয়ে দিয়েছে সেটা নাকি আমরা চিন্তাও করতে পারবো না। সে 18 মাস এমন কাজ করেছে, সে তার সাকসেস স্টোরি লিখেছে ফেসবুকে। আপনার কাছে এজন্য আসতে চাচ্ছি যে সরকারি পজিশনে থেকে এরকম একটা কথা, এবং এরপরেও সে আরো একটা কথা বলেছে যে শুধু প্যান্ট না, আন্ডার গার্মেন্টসও নাকি থাকবে না। ধন্যবাদ আপু। আমি আপনার প্রশ্নের যাওয়ার আগে ভাবছিলাম যে বিদিতার সাথে কিছু কমপ্লিমেন্ট করব, কিন্তু এই কোয়েশ্চেনটা এত ইন্টারেস্টিং যে আমি আর বিদিতাকে কমপ্লিমেন্ট করতে পারছি না। যদি সময় থাকে পরে কথা বলবো। দেখেন হচ্ছে, এই তৈয়বকে নিয়ে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে কথা বলছি, এখন থেকে না। তার কারণটা হচ্ছে যে এই ডক্টর ইউনূসের যে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ডক্টর ইউনূস সাজিয়েছিলেন, আপনি তার রিক্রুটমেন্ট গুলো খেয়াল করবেন। এই তৈয়বকে কিন্তু নিয়ে আসা হয়েছিল বিশেষ সহকারী করে।
এবং পরবর্তীতে কখন তাদেরকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে তাদের গাড়িতে ফ্ল্যাগ তুলে দেওয়া হয়েছে, সেটার কোনো শপথ নেওয়া হয়েছে কিনা, সে সাংবিধানের স্ট্রাকচারটাকে আপহোল্ড করে কিনা, অফিসিয়াল সিক্রেসি এবং আনুষঙ্গিক যে সেটআপ আছে সেগুলোকে আপনার অ্যাড্রেস করা হয়েছে কিনা প্রপারলি, এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা দেখলাম আশিক চৌধুরীকে নিয়ে আসছিল বিডার চেয়ারম্যান হিসাবে, কিছুদিন পরে আমরা জানি সে বেজার চেয়ারম্যান হয়ে গেছে, কিছুদিন পরে দেখলাম সে প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছে। তো প্রতিমন্ত্রী মর্যাদা পেতে হলে তো হচ্ছে আপনি যখন তাকে এই ক্যাপাসিটিটা অ্যাড্রেস করবেন তখন তো তার হচ্ছে একটা শপথ গ্রহণ করতে হবে, সে সংবিধানের আলোকে শপথ নেবে এবং সেই শপথের ভিতরেই এই আনুষঙ্গিক সকল বিষয় থাকবে যে তার কোন কথা সে বলতে পারবে, কোন কথা বলতে পারবে না, কোন কথা বললে আন্ডারগার্মেন্টস থাকবে আর কোন কথা বলে থাকবে না। সো তার যে জায়গায় দায়িত্ব, সে এই প্রথমত তার এই রিক্রুটমেন্টটা শুধুমাত্র তার না, ডক্টর ইউনূসের এরকম প্রচুর বিদেশ থেকে হায়ার করা খেলোয়াড় নিয়ে আসছে যাদের রিক্রুটমেন্টের প্রসিডিউরটাই ফল্টি। মানে এই সরকারই তো অ্যাপ্রোচ অসাংবিধানিক ছিল, কিন্তু পরবর্তীতেও ধাপে ধাপে এই সংবিধানকে যত বেশিভাবে আমাদের এই রাষ্ট্রীয় স্ট্রাকচারটাকে ভঙ্গুর করা যায়, রাষ্ট্রীয় স্ট্রাকচারটাকে অপমান করা যায়, এই কাজ কিন্তু ডক্টর ইউনূস করেছে। এখন এই তৈয়বের যে আপনি ফেসবুকে স্ট্যাটাসটা খেয়াল করলেন, আমি খুব ভালোভাবে খেয়াল করলাম যে সে আসলে কি বলতে চায়। তার ব্যাপারে খুব স্পেসিফিক অভিযোগ। আপনার অন্যান্য সে কিছু আইন করেছে, এই করেছে, সেই করেছে, এই বক্তব্য সে দিয়েছে। তার ব্যাপারে যে স্পেসিফিক অভিযোগ যে সে যেভাবে ডক্টর ইউনূস একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছে, ঠিক একইভাবে এই খুব অল্প সময়ের মাঝে, মানে এই নির্বাচনের 1 মাস আগে তারা গ্রামীণ ফোনকে হচ্ছে আপনার 700 মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম, সেটা হচ্ছে 10 মেগাহার্টজ বরাদ্দ দিয়েছে। কি প্রাইসে বরাদ্দ দিয়েছে? প্রথমত এটাতে কাউকে কম্পিটি করতে দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত একটেল আপনার হচ্ছে রবি ছিল, রবিকে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেহেতু আমি তথ্য জানি বলেই বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এমন পরিস্থিতি করা হয়েছে তারা উইথড্র হইতে বাধ্য হয়েছে। এন্ড দেন তারা তাদের একটা হচ্ছে থার্ড পার্টিকে দিয়ে একটা হাইকোর্টে রিট করেছে। ওই রিট কোনো হাইকোর্ট প্রথমে শুনে নাই, এরপরে শুনেছে কিন্তু রুল দেয় নাই। তারপরে কিন্তু এটা হচ্ছে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ফোনকে। 237 কোটি টাকা প্রতি ব্যান্ড বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে 2001 সালে আমরা যখন 900 মেগাহার্টজের তরঙ্গ বরাদ্দ দিয়েছিলাম সবগুলো টেলিকমকে, তখন ওইটার প্রাইস 237 কোটি টাকাই ছিল। তো অর্থাৎ 4 বছর চলে গেছে, আমরা আরো অ্যাডভান্স লেভেলের একটা স্পেকট্রাম, এবং গোল্ডেন স্পেকট্রাম বলা হয় কারণ এটাকে হচ্ছে অনেকটা আপনার হচ্ছে কি বলা যায়, সার্বভৌম সম্পত্তি হিসেবে ট্রিট করা হয় এই এটাকে। সে কিন্তু গ্রামীণ ফোনকে এটা হচ্ছে বরাদ্দ দিয়েছে। এটার ব্যাপারে কিন্তু কোনো ব্যাখ্যা নেই, এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছে। অ্যাটলিস্ট আমরা যারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় কিন্তু এটা বলার চেষ্টা করেছে, সে কিন্তু এটার ব্যাপারে সে বলছে কোনো লাইসেন্স দেওয়া হয় নাই। তার একটা আর্গুমেন্টের জায়গা ছিল যে সে কোনো লাইসেন্স দেয় নাই, তার মানে সে আপনার টাকা পয়সা বা এই ধরনের যে দুর্নীতির কথা সেটা করছে না। তাহলে এই যে তরঙ্গ বরাদ্দ দিয়েছে এটা সরাসরি তার হস্তক্ষেপে হয়েছে। শুধু তাই না, আপনি দেখেন এটা তার হস্তক্ষেপ হয়েছে, প্লাস ডক্টর ইউনূস 2024 সালে উনি ক্ষমতা দখল করার পরেই গ্রামীণ টেলিকমের একজন ডিরেক্টরকে, ওনার একজন অ্যাডভাইজার মাহমুদ হাসান, তাকে বিটিআরসির কমিশনার বানিয়েছে। মানে কি পরিমাণ নির্লজ্জ ভাবে যে হচ্ছে আপনার এই কাজগুলা সকলের চোখের সামনে করা হয়েছে, কোনো এন্টিটি গুলা কিন্তু এটার বিষয়ে কথা বলে নাই। সো তাই সে যদি অনেস্ট হইতো, সে যে অনেস্ট সততার গল্প বলছে, সে অনেস্ট হইলে তার সবচেয়ে ফার্স্ট কাজ হচ্ছে যে বলতে পারলে কি হবে না হবে এটা চিন্তা না করে, যে অন্যায়গুলো হয়েছে তার দায়িত্ব পালনে যদি আসলেই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় যার মাঝে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো বলাই তার দায়িত্ব ছিল, এরকম পালিয়ে না যায় একদিন আগে। সো সে এই জিনিসটা ফেস করতে পারতো, এবং এই কাজটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমরা অনেকদিন থেকে বলছি যে ডক্টর ইউনূস যে ক্ষতিটা আমাদের সার্বিকভাবে করে দিয়ে যাচ্ছে, সেই ক্ষতিটা যত সময় যাবে এবং যখন উনি আলটিমেটলি এই রাষ্ট্রীয় ক্ষমতার দখলদারিতে থাকবেন না, তখন আমরা দেখতে পাবো এরকম গ্রাজুয়ালি অনেকগুলা জিনিস সামনে আসবে। এটা শুধুমাত্র আপনার হচ্ছে তৈয়বের ক্ষেত্রে যেমন আপনি বিডার আশিক কি করেছে, লুৎফি সিদ্দিকী কি করেছে, তারা তো হিটম্যান হিসেবে কাজ করেছে, ইকোনমিক হিটম্যান হিসেবে কাজ করেছে, এটা প্রকাশ্যে নিউজ হচ্ছে। এবং আলটিমেটলি যারা এই মামুন ভাই আরো ভালো বলতে পারবেন যে আমাদের পুরা ইকোনমিক স্ট্রাকচারটাকে কিভাবে তারা হচ্ছে ধ্বংস করে দিয়ে গেছে। সো আমি যদি শর্টলি বলি, মানে সামার আপ করি এভাবে যে শুধুমাত্র তৈয়ব জাস্ট ফার্স্ট একটা ইনসিডেন্ট, এরকম প্রত্যেক লোকই তাদের আসলে হচ্ছে আর্গুমেন্ট, এরকম বিষয়গুলো সামনে আসবে, তাদের নেতিবাচক কাজগুলো সামনে আসবে, আমাদের রাষ্ট্রীয় স্ট্রাকচারগুলা কেন এই সংবিধানের গণভোটের মাধ্যমে সংবিধান চেঞ্জ করার কথা, কারণ তারা এই 18 মাসে যে অন্যায় অবিচারগুলো করেছে এবং রাষ্ট্রের যে ক্ষতিটা করেছে, এটা তারা শুধুমাত্র ফিজিক্যালি সেফটি এক্সিট না, ইন ফিউচারেও যেন তাদের এটা প্রোটেক্টেড হয়, এটাকে কোনো না কোনো ভাবে এই সাংবিধানিক একটা কাঠামোর মাধ্যমে আসলে তারা হচ্ছে ইনকর্পোরেট করতে চাচ্ছে। যে তারা তো ফুললি ব্যাক বাই জামাত, সো নিম্নকক্ষে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে গেলে উপর কক্ষ থেকে জামাত যেন তাকে শিল্ডে বাঁচিয়ে রাখে। এইভাবেই তো হচ্ছে একদম খুবই
স্ক্রিপ্টেড ওয়েতে ইলেকশনটা কন্ডাক্ট করেছে। তো এই অন্যায় এই জিনিসগুলো আমরা সামনে আরো খুব ক্লিয়ারলি দেখতে পাবো, এতে কোনো সন্দেহ নাই। এবং সবগুলাই হয়েছে আসলে মানে জাতিকে ধোকা দেওয়ার জন্য। লাস্ট একটা কথা বলে শেষ করি, আপনি দেখেন যে আজকে 18 মাস পরে একটা সাধারণ নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এই একটা ম্যানিপুলেটেড ইলেকশনের মাধ্যমে একটা সরকার হয়তো হচ্ছে ফর্ম করতে যাচ্ছে। এই 18 মাসে রাষ্ট্রের কি প্রাপ্তি? সবচেয়ে জরুরি যে কোশ্চেনটা দেশের মানুষের চিন্তা করা উচিত, এই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা। মামুন ভাই ইকোনমিক স্ট্রাকচারটা হয়তো আরো ক্লিয়ারলি বলবেন যে ইকোনমিকে কি অবস্থায় করে রেখে গেছে। আমাদের দেশে হচ্ছে মবের একটা রাজত্ব ক্রাইম করা হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, জঙ্গিবাদকে চারা দেওয়া হয়েছে। তো এই ডক্টর ইউনূসের আন্ডারে এই 18 মাসে এই দেশের জনগণ বা এই রাষ্ট্র কাঠামোর আসলেই কি বেনিফিট হয়েছে, 1 ইঞ্চি কোনো বেনিফিট হয়েছে কিনা, এইটা আসলে সাধারণ মানুষের এখন একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। তাহলে তাদের লুপহোল বা সমস্যাগুলা সামনে আসবে এবং প্রবলেমগুলো সামনে আসলেই এটাকে রাজনৈতিকভাবে ভবিষ্যতে মোকাবেলা করার সুযোগ তৈরি হবে। একই সাথে পরবর্তীতে কখনো এরকম অসাংবিধানিক কোনো স্ট্রাকচার বিরাজনীতিকরণ প্রক্রিয়া যেন আসতে না হয়, মানুষজন সেই ব্যাপারে সচেতন হতে পারবে। পলাশ, ধন্যবাদ। আমি আপনার কথা ধরে আসছি যে ডক্টর মামুনুর রশিদের কাছে আসছি যে মামুন, আপনি বহুবার বলেছেন, আমি কালকেও আপনার একটা লাইভ দেখেছি, আপনি অনবরত বলে যাচ্ছেন যে অর্থনীতি কিভাবে সত্যিকার অর্থে একটা, এটাকে আমরা কি বলতে পারি যে এটা মনে ফিনান্সিয়াল মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এরকমই একটা অবস্থা, রাইট? আমাদের এসকেপ করার কোনো জায়গা নাই। এবং 15 ফেব্রুয়ারির একটা খবর যুগান্তরের, এটা যে দৈনন্দিন ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকে হাত, ছাপানো টাকায় সরকারের ঋণ 1309 কোটি টাকা। এখন মানুষ হয়তো সহজভাবে বুঝে না যে ছাপানো টাকা মার্কেটে আসলে কি হয়, কি এটার ইম্প্যাক্টটা কি পড়ে। এরকম কিন্তু একটা দুইটা ইনসিডেন্টস না, এরকম অনেক ধরনের কাজ তারা ইতিমধ্যে করেছে। তারা রিজার্ভ নিয়েও এই কাজ করেছে এবং বিনিয়োগে কি অবস্থা আমরা জানি, এলসি বন্ধ করে রেখেছে, নানা রকমের শয়তানি কারসাজি তারা করছে। মামুন, এই যে 1309 কোটি টাকা ছাপিয়েছে, এটার ইম্প্যাক্ট বাজারে কিভাবে পড়ছে, এটা মানুষকে আমরা কিভাবে বুঝাতে পারি ডক্টর মামুন? আপনাকে ধন্যবাদ, আশা করি শুনতে পাচ্ছেন। 1309 কোটি টাকা তো ফিগারটা রাইট না। আসলে আসলে টাকা তো ওরা এত বেশি পরিমাণ ছাপিয়েছে এবং ফিনান্সিয়াল ফান্ডামেন্টাল ফিগারগুলো নিয়ে বারবার তারা মিথ্যা কথা বলেছে আর কি। তো জেনারেলি যেটা হয় যে একটা ইকোনমিতে যখন আপনি ইন্টেনশনালি মুভ করে প্রোডাকশন স্টপ করে দেন ডিস্ট্রাকশনের মাধ্যমে, প্রোডাকশন যখন স্টপ হয়ে যায় বাকি সবগুলো ফাংশন একটার পর একটা শাটডাউন হইতে থাকবে আর কি। তো আপনি আওয়ামী লীগকে দমানোর জন্য আওয়ামী লীগের ওনারশিপে থাকা যতগুলো ফ্যাক্টরি ছিল, বড় বড় ফ্যাক্টরি, সেগুলো ধ্বংস করতে গিয়ে আপনি দেখলেন যে প্যারিফারেল আরো যে ইন্ডাস্ট্রিগুলো ছিল একের পর এক ধ্বংস হতে লাগলো আর কি। তো এই সুযোগে কিছু ওই যেটা পলাশ ভাই বললো যে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে এই গত 18 মাসে। একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে একটা বড় অংশের ওনারশিপ নিয়ে গেছে জামাত ইসলাম। এটা আপনারা ওই যেটা পলাশ ভাই বললো আরো 5-6 মাস পরে এটা বুঝতে পারবেন। শুধু ইসলামী ব্যাংকগুলো না, শুধু এই 5টা ইসলামী ব্যাংক না, এরা এত বড় জালিয়াতি করেছে। দেখেন, ওরা 5টা ইসলামী ব্যাংক মার্জ করেছে সরকারের টাকায়। মানে আপনি বাংলাদেশের মানুষ নিজের ঘাড়ের পয়সা দিয়ে, নিজের ট্যাক্সের পয়সা দিয়ে দেশ বিরোধী শক্তির জন্য 5টা ব্যাংক স্যাক্রিফাইস করলেন। প্রথমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই লিস্টের মধ্যে ছিল, পরে জামাত ইসলাম চালাকি করে এটাকে লিস্ট থেকে সরায় নিছে, নিয়ে বাকি 5টা ব্যাংক, এই যে বললেন যে এক্সিম ব্যাংক এই ইয়ের সাথে আসতে চায়নি, এই মার্জারে আসতে চায়নি, এটা ট্রু। শুধু এক্সিম ব্যাংক না, আরো 2-3টা ব্যাংক এখানে আসতে চায় নাই। এক্সিম ব্যাংক তো সরাসরি বলেছে যে আমাদের যে ক্যাপাসিটি আছে আমরা এখান থেকে বের হইতে পারবো। ইভেন আপনারা অন্যান্য ইকোনমিস্টদের কথা শুনে থাকবেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের লোকজনও বলেছে যে এই অবস্থায় মার্জার রাইট প্ল্যান ছিল না, মার্জারটা করাই হয়েছে জামাতের জন্য, জামাত ইসলামকে আবার ফিনান্সিয়াল মার্কেটে ফিরিয়ে আনার জন্য। আরেকটা হয়েছে স্টক মার্কেটে, সেটা হচ্ছে যে ক্রাইসিস দেখিয়ে বা অনিশ্চয়তা দেখিয়ে গভর্নর নিজে লিড করেছে, এটা লিড করে স্টক মার্কেটে ম্যাসিভ পরিমাণে এই ক্যাপিটালাইজেশন ফল করিয়ে এগুলো বাইরের থেকে টাকা নিয়ে এসে শেয়ারগুলোকে অন্যদেরকে দিয়ে কেনাইছে তারা। জামাত করিয়েছে এই কাজটা। 7 থেকে 8 বিলিয়ন ডলার তারা বাংলাদেশে ঢুকিয়েছে 2 নাম্বার পথে, ঢুকিয়ে এই টাকাগুলো দিয়ে স্টক মার্কেট থেকে শেয়ারগুলোকে তারা অন্যদেরকে দিয়ে কেনাইছে এবং প্রেশারাইজ করছে। অনেক কোম্পানির ক্ষেত্রে এই উদ্যোক্তা শেয়ার হোল্ডারদেরকে প্রেশারাইজ করা হয়েছে যে যদি শেয়ার বিক্রি না করেন জেলখানায় যেতে হবে।
এবং এগুলো অনেকগুলো রিপোর্ট আসছে, আপনারা রিপোর্টে দেখছেন বড় বড় শেয়ার হোল্ডার 40-45 বছর ধরে তারা এই বিভিন্ন কোম্পানির শেয়ার হোল্ডার, তারা এই শেয়ারগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কে কিনছে সেটা কিন্তু কোনো রিপোর্ট নাই। এবং স্টক মার্কেটের এই পতন নিয়ে পত্রিকাগুলো তেমন একটা হাইলাইটেড কোনো নিউজ করে নাই। আমাদের কিউমুলেটিভ হিসাব হচ্ছে প্রায় 15-20% ওভারঅল মার্কেট ভ্যালু ফল করেছে। তো 5% ভ্যালু যদি ফল করে আমরা এটাকে মেজর ক্রাশ বলি। অথচ 15-20% শেয়ারের ভ্যালু নাই। কোনো নিউজ পেপারে এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। আচ্ছা, এর মধ্যে আবার একটা বড় অংশ প্রথম দিকেই দেশ থেকে বের হয়ে গেছে এবং এটার সাথে বড় বড় কিছু বাংলাদেশে পুরানো পাপী ব্যবসায়ী এটার সাথে জড়িত। তারা এই টাকাগুলো দেশ থেকে বের করে নিয়ে গেছে। এই ওভারঅল যে ড্যামেজ হয়েছে এটার একটা হিসাব আমরা মোটামুটি দাঁড় করাইছি, আমরা এখন এটা এডিটিং স্টেজে আছে। সেটা হচ্ছে ইউনূস এবং তার এই জামাত অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে বাংলাদেশের গত 18 মাসে মোটামুটি 9-6 পরিমাণ $200 বিলিয়ন উপরে। এবং এগুলো সবগুলোর প্রমাণ আছে। এগুলো বেশিরভাগই হচ্ছে প্রজেক্টে এডিশনাল ফান্ডিং দেওয়া, শেষ মুহূর্তে এসে এর হাতে ওটা তুলে দেওয়া, এর হাতে এটা তুলে দেওয়া। এবং সবচেয়ে ক্ষতিকর কাজটা ওরা যেটা করেছে, এটা অবভিয়াসলি আপনারা সবাই দেখেছেন, নির্বাচনের ঠিক 3-4 দিন আগে এই একটা বড় দেশের সাথে এমন একটা চুক্তি করলো যেটাতে 7 থেকে 8টা ইন্ডাস্ট্রি বাংলাদেশে ধসে যাবে। আমি এটা বুঝি না, বাংলাদেশের মানুষ যখন কিছু ব্লগে আমি দেখলাম তারা বলছে যে আমরা ইনোভেশন এবং টেকনোলজি ইউজ করে আমরা বাংলাদেশের মানুষকে সার্ভ করবো। আরে বাবা, বাংলাদেশের 18 কোটি মানুষ, 180 মিলিয়ন মানুষ, এটা রাতারাতি এদেরকে এর মধ্যে আবার 70% মানুষ হচ্ছে কমপ্লিটলি আনস্কিল। এদেরকে হুট করে আমি এআই শিখাইতে পারবো না, এদেরকে ধাপে ধাপে উপরে উঠাইতে হবে। এই লোকগুলো বেসিক্যালি কৃষির সাথে প্লাস কৃষির সাপ্লাই চেইনের সাথে জড়িত ছিল। এখন আমি যদি আমার কৃষির স্বার্থ রক্ষা করতে না পারি এবং সেটাতে যদি কোনো ধরনের ব্যাঘাত হয়, সামনে আপনি স্যাংশন খাবেন, কারণ আপনি এগ্রিমেন্টে সাইন করেছেন এবং এগ্রিমেন্টের অনেক ক্লজ আপনি মানুষকে বলছেন না। এনডিএ হিসাবে আপনি কত বড় গণতন্ত্রের আপনি ফাদার মাদার গ্র্যান্ডফাদার হয়ে গেলেন যে আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করতে হবে কেন? আপনি কিসের নোবেল লরিয়েট হলেন আমি বুঝলাম না। কিসের শান্তিতে নোবেল প্রাইজ এটা? এবং ফ্রি এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, আমেরিকা উইল হ্যাভ ফুল অ্যাক্সেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ। অল ইনফরমেশন তাদেরকে না জানিয়ে কিছু করা যাবে না। আপনি অন্য দেশ থেকে একটা কম্পিটিটিভ প্রাইস পাবেন, নিতে পারবেন না। এবং তো কিছু কান্ট্রি তো সে বলেই দিয়েছে এই কান্ট্রির সাথে কোনো এগ্রিমেন্টে যাওয়া যাবে না। তার মানে আপনার রূপপুর প্রজেক্ট শেষ। এখন তো ক্লিয়ার হওয়া উচিত আপনার এয়ারপোর্টে রূপপুর প্রজেক্টের কাঁচামালে আগুন ধরাইছে কে, এগুলো তো ক্লিয়ার হওয়া উচিত এখন। এই ফ্রি অ্যাক্সেস টু ইনফরমেশনের মধ্যে কি সিকিউরিটি ডিটেইল গুলো আছে? এভরিথিং বেসিক্যালি আপনি উপনিবেশ হয়ে গেছেন, আপনাকে বেসিক্যালি এখন সব ইনফরমেশন এদের মাধ্যমে শেয়ার করতে হবে। স্যার মানে এটা হচ্ছে গিয়ে অনেকটা আপনি নীল চাষিদের মতো, নীল চাষ আপনি করবেন, করো আপনি দিবেন, ওরা সব নিয়ে যাবে। হ্যাঁ, সব একই জিনিস করবে তারা। সো যেটা সামারাইজ করি সেটা হচ্ছে যে আমাদের মানে ইকোনমিক কোনো কিছু দুইটা প্রোগ্রেস তারা এখন দেখলাম বুস্ট করতেছে খুব। একটা হচ্ছে $29 বিলিয়ন ফরেন কারেন্সি রিজার্ভ রেখে যাচ্ছে ডক্টর ইউনূস, আর একটা হচ্ছে 6 মাসের চালের রিজার্ভ রেখে যাচ্ছে। আরে গালিও দিতে পারতেছি না, শেখ হাসিনা 1.5 বছরের চালের রিজার্ভ রেখে গেছে, এটাকে নষ্ট করে তারা এখন ইন্ডিয়ার থেকে চাল নিয়ে আসছে। তো আগামী এই যে সরকার গঠন হওয়া পর্যন্ত যে আনসার্টেনটি, এখানে চাল কিনবে কে আর কে খাওয়াবে মানুষদেরকে? আমার এই চাল তো শুধু মানুষকে খাওয়ানোর জন্য না, আমার চাল তো এই বীজ হিসাবে ব্যবহার করার কথা ছিল, সেটা কই? আমার সার কই, যেটা রিজার্ভে ছিল সেটা কই? সার মানুষের বাসা বাড়িতে কেন আমার চাল পাওয়া যাবে, সার পাওয়া যাবে, জনগণের সার? এক। দ্বিতীয় হচ্ছে আমি সার কারখানা যেগুলোতে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছি, সেটা এখন আমি সার এটা কিনবো কোত্থেকে? আমার এই কৃষক সার কিনতে পারবে? আবার সেখানে আমি কৃষি রিলেটেড কোনো কিছুতে ভর্তুকি দিতে পারবো না, আমি সাইন করে দিয়ে আসছি অলরেডি। খেলাপি ঋণের ব্যাপারটা একটু বলবেন যে খেলাপি ঋণ কি পরিমাণ বাড়ছে, কেন বাড়লো এত? কোনটা আরেকবার বলেন। খেলাপি ঋণ। ও খেলাপি ঋণ, আচ্ছা আসতেছি, এটা সেকেন্ড পয়েন্টে। তো আমার এই যে আমি যে এই যে মাথা বন্ধক দিয়ে আসলাম যে আমার এখানে ভর্তুকি দিতে পারবো না, আমার মতো গরিব দেশে ভর্তুকি না দিতে পারলে আমার কৃষক বাঁচাবো কিভাবে? আমার 19% এমপ্লয়মেন্ট ডাইরেক্টলি কৃষির সাথে, ফর্মাল সেক্টরে, ইনফর্মাল সেক্টরে আছে আরো 7-8%। এরা জাস্ট দেশটাকে সরাসরি একটা কোপ মেরে দেশের মাথাটা ফেলে দিয়ে আসছে। ওই দিন আবার সংবাদ সম্মেলন করে বলতেছে আমাকে ভুলে যাবেন।
আচ্ছা, এবারে আসেন ফিনান্সিয়াল ইস্যুটাতে, যে ফরেন কারেন্সি রিজার্ভ রেখে যাচ্ছি $29 বিলিয়ন, এর মধ্যে $6 বিলিয়ন আছে সরাসরি লোন, তো বাকিটা আছে $23 বিলিয়ন। সেই 23 বিলিয়ন ডলারের মধ্যে আপনি পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে আপনি আপনার রিজার্ভ বাড়াচ্ছেন। আরে ভাই, আপনি যদি খাওয়া বন্ধ করে দেন আজকের থেকে, আপনার তো ব্যাংক ব্যালেন্স বাড়বেই। আপনি প্রাইভেট সেক্টর ধ্বংস করে দিয়েছেন, তা আপনার তো কোনো ইম্পোর্ট নাই। ইম্পোর্ট না থাকলে আপনার পেমেন্ট করার দরকার হচ্ছে না। আপনি লোন নিয়েছেন, রেমিটেন্স আসছে, কিছু চাল কিনছেন, মানুষকে চাল খাওয়াইছেন, আর রেমিটেন্সের টাকাটা জমাইছেন, জমাইয়া আপনি দেখাচ্ছেন আমার রিজার্ভ বাড়ছে। আর গত 6 মাসে ডলারের ভ্যালু কমেছে 3 থেকে 4% মিনিমাম, বা তো আরো বেশি। এই জিনিসগুলো করে ওরা তো লোকাল মার্কেট থেকে শুধু 2026 সালেই তো বাই করছে প্রায় $4 বিলিয়ন। এখন আরেকটা ডক্টর বিষয় জিহাদ, হচ্ছে যতগুলো অনেক প্রজেক্টের মানে সরি মোহন ভাই, যতগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল, মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় থেকে শুরু করা এবং যে প্রজেক্টগুলো হওয়ার কথা ছিল পরিকল্পনা, যেগুলোর জন্য বাজেট বরাদ্দ ছিল, সেগুলো যেহেতু বন্ধ করে দেওয়া হলো। এখন টাকাটা আপনি যেটা বললেন যে শুধু খাওয়ার টাকা যে বন্ধ করে দিয়েছে তা না, আপনার যেই প্রজেক্টগুলো করার কথা ছিল দেশে, যেটা আসলে আলটিমেট ডেভেলপমেন্টের দিকে যাওয়ার কথা, যেটা মানে ফিউচার যেটার উপরে ডিপেন্ড করতেছে বাংলাদেশের, ওই কাজগুলো তো বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা ডেভেলপমেন্ট প্রজেক্ট বন্ধ। ব্যাংকগুলো সাফার করার পিছনে এটাও তো একটা বড় কারণ ছিল। আপনি শুধু ডেভেলপমেন্ট প্রজেক্ট, আপনার তো ওই এখন খাম্বাগুলো দাঁড়ায় থাকবে, আপনি চারদিকে দেখবেন যে শুধু ওই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট দাঁড়ায় আছে। আপনি এবং ডক্টর মামুন, স্বাস্থ্য এই বাজেট, যে আমাদের অনেক প্রজেক্টের পেমেন্টও তো দেওয়া হচ্ছে না। আমরা যেটা আগে বন্ধ রাখা হয়েছে। যেটা পলাশ ভাই বলছে, এগুলা সব দেখবেন গন্ধগুলো বের হবে 3-4 মাস পরে, দুর্গন্ধ বের হবে। আপনারা গতকালকে একটা রিপোর্ট দেখেছেন কিনা জানি না, যে শুধুমাত্র এই যে পিডিবির খুব সম্ভবত পাওয়ারের ক্ষেত্রে সরকার 12,000 কোটি টাকা বকেয়া রেখে যাচ্ছে। 12,000 কোটি টাকা মানে তাদের এটা নিয়ে বদনাম করছিল, বুঝছেন, প্রথমে যখন এই অগাস্ট মাসে শেখ হাসিনা যখন চলে যান, তখন বদনাম করছিল ইয়েকে দিয়ে, মোস্ট প্রবাবলি এই শেভরনকে দিয়ে, এই যে শেভরনের টাকা বাকি আছে 300 কোটি। ওই যে আমাদের যে জ্বালানি উপদেষ্টা জানি কি ছিল, এই লোকটা বিদেশে গিয়ে বলছে আমরা সব টাকা শোধ করে দিছি, শেখ হাসিনা কোনো টাকা শোধ করে যায় নাই। তো এখন দেখা যাচ্ছে সব টাকা বাকি পড়ে আছে। এবং এটা একটা এক্সাম্পল আরেকটা দুষ্টামি করতে খেয়াল করে দেখবেন, এরা কোন ধরনের প্রজেক্ট কিন্তু বাস্তবায়ন করে নাই। বাট আপনি খেয়াল করে দেখেন, রূপপুরের খরচ বাড়াইছে 26,000 কোটি টাকা। মাঝখানে আমি দেখলাম যে সকল প্রজেক্টের এজ এ হোল যেগুলা আওয়ামী লীগ আমলে করার ছিল, প্রজেক্ট ফাইনাল করা ছিল, সেগুলো মানে সবগুলা মিলে প্রায় 1,70,000 কোটি টাকা হচ্ছে আপনার এক্সট্রা বানাইছে। এটা কেন হয়েছে এটা বলি, এর মাধ্যমে তার টাকা বের করছে। কারণ টাকার যে লেনদেনটা ইনিশিয়ালি হয় সেটা হচ্ছে ওই যে প্রজেক্ট মানে ক্যাবিনেট পর্যন্ত, ওই প্রজেক্ট পাস করা পর্যন্ত। এই প্রজেক্টে কোনো কাজ কিন্তু হয় নাই, কিন্তু প্রজেক্ট গুলার পেমেন্টটা এরকম হচ্ছে 1.5 গুণ 2 গুণ করে রেখে গেছে, যে পরবর্তীতে যখন এগুলো এক্সিকিউট করতে যাবে তখনও সমস্যা তৈরি হবে। মানে তারা নিজেরা তো একটা কিছু করেও নাই, পরবর্তীতে যেন করতে না পারে সেটার একটা ঝামেলা রেখে গেছে। ইন দ্য মিন টাইম এই প্রজেক্টের ভ্যালু বাড়ায়া নিজেরা তাদের পার্সেন্টেজ ঠিকই বাই দিস টাইম বের করে নিয়ে গেছে। আপনারা এই ফিগারটাও কিন্তু ভুল দিচ্ছেন। এটা হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে লাস্ট বাড়াইছে রূপপুরে 3 বার অ্যাডজাস্টমেন্ট হয়েছে, 75,000 কোটি টাকা। 18 মাসে 75,000 কোটি টাকা শুধু রূপপুর থেকে বের করে নিয়ে গেছে। 75,000 কোটি টাকা মানে কি, প্রায় $6 বিলিয়ন। এটা খামখেয়ালি নাকি একটা দেশের, মানে এটা ফাইজলামি পাইছে দেশকে নিয়ে। $6 বিলিয়ন শুধু এই রূপপুর প্রজেক্ট থেকে নিয়ে গেছে, যেখানে এই রূপপুর প্রজেক্ট নিয়ে তারা এই টিউলিপ সিদ্দিকের নামে আন্দাজি একটা স্টোরি তৈরি করলো, অথচ নিজেরা মাইরা নিয়ে গেছে এখান থেকে $6 বিলিয়ন। ফাত্রামির একটা সীমা থাকা উচিত। তো ব্যাংকিং সেক্টর থেকে দেখবেন কয়দিন পরে 25টা ব্যাংক যদি এগুলা না হয়েছে, দেউলিয়া না হয়েছে, 25টা ভালো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, সব খালি করে রেখে যাচ্ছে তারা। কিন্তু ডক্টর মাহমুদ, এই 25টা ব্যাংক দেউলিয়া হলে কি হবে? এটা তো আমরা কোথায় দোষ চাপাবো সেই মেকানিজম আমাদের আছে না? কার ঘাড়ে দোষটা চাপিয়ে দিব? দিনাকে দোষ দেওয়ার জন্য সব রেডি করা হয়ে গেছে, মিডিয়া স্টানবাদী সব রেডি হয়ে গেছে তাদের। এই ব্যাংকার গুলা, কতগুলা ব্যাংকার আছে এত মানে লো লেভেলের, কি বলবো, এরা বেসিক্যালি চলতেছে সরকারকে লোন দিয়ে গত 18 মাসে, এবং সরকারের সাথে ভালোভাবে নেগোশিয়েট যারা করতে পারছে তাদেরটা লোন হয়েছে। যেমন সিটি ব্যাংক থেকে শুরু করে এগুলো সরকারের সাথে এই লোন দেওয়ার কাজ করতে পারছে, সরকার লোন নিছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, একটা ব্যাংক, সাকসেসফুল ব্যাংক বাংলাদেশে, তার 1 বছরের 100%-এর উপরে প্রফিট আসতেছে সরকারকে ইনভেস্ট করে, সরকারের বন্ড কিনে। আর কোনো ইনকাম নাই তার, অন্য ইনকাম যেগুলো কনজিউমারকে লোন দিয়ে বা প্রোডাক্টিভ খাতে যে লোন দিয়ে, সেখানে কোনো ইনকাম নাই।
100%-এর উপরে ইনকাম যদি একটা ব্যাংকের আসে সরকারি বন্ডে ইনভেস্ট করে, তা আপনি ওই ইকোনমির উপরে আপনার ইয়ে কি? আর সরকার এইগুলা পুরো লুকায়ে গেছে। লোকাল মার্কেট থেকে লোন নেওয়া, ফরেন সেক্টর থেকে লোন নেওয়া সব লুকায়ে গেছে তারা। বাংলাদেশের যেহেতু 70% মানুষ ফিনান্সিয়ালি ইলিটারেট, এটা তো এগুলো নিয়ে কোনো কনসার্নও ছিল না। এদের মাথায় ঢুকাই দিছে শেখ হাসিনা সব লোন করে গেছে। আরে শেখ হাসিনার লোন টু জিডিপি রেশিও দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে কম। এই বাংলাদেশের সাংবাদিকরা জানে না এগুলা, কোনোদিন আমাদেরকে এক্সেস হতে দেয় না, আমাদের পেপার গুলো পাবলিশ করে না। লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড 30% জিডিপি, এই ট্যাক্স টু জিডিপি ইয়ে নিয়ে, এই লোন টু জিডিপি নিয়ে আপনি এতগুলো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করতেছে। এটা কি একটা মানে ফাইজলামি পাইছে এরা, আমি বুঝলাম না। ব্যাংকিং সেক্টর খাইছে, স্টক মার্কেট খাইছে, লাস্ট হচ্ছে বিজনেস গুলা। এরা চেষ্টা করছিল জামাত যদি ক্ষমতায় আসতো এটা পুরাটা করতো। এরা হালাল ইকোনমি নাম দিয়ে এই যে এই বেজার এই লোকটা আশিক সাহেব সহ এরা চাইছিল এই পুরো সেক্টরটা, এই পুরো বিজনেস সেক্টরটা, লিস্টেড কোম্পানিগুলো সব জামাতিদের হাতে তুলে দেওয়ার জন্য ওরা একটা সিস্টেম করতে চাচ্ছিল যেখানে যে আপনি যদি এই হালাল ইকোনমির যদি লাইসেন্স আপনার না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না, এবং এই লাইসেন্স দিবে জামাত ইসলাম। এটা শেষ পর্যন্ত করতে পারে নাই যেহেতু জামাত ইলেকশনে আসে নাই। ব্যাক টু ইউ আপা। থ্যাংক ইউ ডক্টর মামুন। আমাদের এই জিনিসগুলো পরিষ্কার হওয়া খুবই জরুরি ছিল। জিহান, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম যে আপনাকে আমি একটা প্রতিবেদন পড়ে শোনাতে চাই, যদিও এটা আংশিক, কারণ আপনি অনেক ডাটা নিয়ে কথা বলেন এবং এটার সাথে অবশ্যই আমাদের কাজী মামুন তো তার কাছে এই বিষয়ে অনেক ডাটাবেজ আছে আমি জানি, এবং বিষয়টা নিয়ে লাগাতার পোস্ট দিচ্ছে। এই জন্য আমি আপনাদের তিনজনকেই বলবো যে এই বিষয়ে আপনারা নিজেরা ভাগে যোগে কথা বলবেন। আমাদের প্রান্তীয় টিআইবি যেটা আছে, হঠাৎ করে ঘুম থেকে উঠছে, ঘুম ভাঙছে তাদের। হ্যাঁ, টিআইবি ইফতেখার যার প্রতিদিন হিক্কা উঠে যে আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না, অনুশোচনা করে না, সেই হিক্কা ইফতেখার বলছে যে নির্বাচনে যে 70টা আসনের তারা র্যান্ডমলি ডাটা নিয়েছে, সেখানে তাদের 21.4% আসনে এক বা একাধিক জাল ভোট করার ঘটনা ঘটেছে। এটা কিন্তু একটু পরে তারা আবার সরিয়ে নিয়েছে এই জিনিসটা, ছেলেমেয়েরা স্ক্রিনশট রাখাতে আমরা পেয়েছি। তো এই যে একটা অবস্থা, 21.4% হচ্ছে গিয়ে তাদের আলভোট পড়েছে। গ্যালাক্সির যে শ্রেষ্ঠ নির্বাচনটা হয়েছে গ্যালাক্সির, কিন্তু এটা কিন্তু পৃথিবীরও না, এটা মানে পুরা মিল্কি ওয়েতে সবচেয়ে দারুণ ইলেকশন হয়েছে। সেখানে ওদের যে দালাল, সেই টিআইবি রিপোর্ট অনুযায়ী কিন্তু 21.4% হচ্ছে গিয়ে জাল ভোট পড়েছে, এবং তারা বলছে যে ভোটের আগেই বাক্সে সিল মারা ব্যালট ভরে রাখা হয়েছে 23.4%। এটা অনুযায়ী তার হয় আর কি যে 44.8% ভোটই আসলে ভুয়া, এবং এখানে নির্বাচনের যে শতাংশ দেখানো হয়েছে যে ভোট কাস্টিং হয়েছে হচ্ছে গিয়ে 59.44%। এখন এই 59.44% থেকে যে ভুয়া ভোট 44.8% বাদ দিলে সত্যিকার অর্থে ভোট কাস্ট হয় হচ্ছে গিয়ে 14.64%। তো জিহান বলেন আপনার গুগলি গুলা মানে নিয়ে। ধন্যবাদ দিতে চাই সেই সকল মানুষকে যারা 2018 সালের নির্বাচন নিয়ে তামাশা করতো, মস্করা করতো। কারণ আমরা সবাই দেখতে পেলাম 2026 সালে কি হয়ে গেল। আপনি বললেন যে 14% ভোটকাস্ট, কিন্তু আমাদের প্রাপ্ত তথ্যে এবং আই থিঙ্ক আওয়ামী লীগেরও অফিসিয়াল বয়ান এটা যে 70% জনগণ এই ভোট বর্জন করেছে। সো দেয়ার ওয়ার 30% ভোটকাস্ট, আমরা সেটাকে বলতে পারি। এখন টিআইবি বলেছে যে টিআইবি নিজেও এখানে আপনার অপপ্রচারের শিকার হয়েছে। যে আপনি বললেন যে 21.4% ব্যালট ফেক ব্যালট, বাট তারা আসলে কথাটি বলেনি। তারা বলেছে যে 21.4% আসনে অনিয়ম হয়েছে, কিন্তু এই বিষয়টিকে আসলে প্রচার করা হয়েছে ভাবে যে 21.4% আসনে জাল ভোট পড়েছে। কিন্তু এরকম আসলে হয় কখন? যখন আমরা তথ্য হাইড করতে চাই। এই নির্বাচনের আগের দিন থেকে তথ্য হাইড করার একটা প্রবণতা দেখা গিয়েছে। আমরা সকাল 11টায় দেখেছি যে ভোটকাস্ট ছিল 14%-এর মতো, 14.9% অথবা সামথিং লাইক দ্যাট। 12টা বাজতে বাজতেই সেই ভোটকাস্ট হয়ে গিয়েছে 33%, অর্থাৎ 19% জাম 1 ঘন্টার মধ্যে। যার মানে দাঁড়াচ্ছে যে 1 ঘন্টায় প্রায় 2.5 কোটি জনগণ ভোট দিয়েছে। তো বাংলাদেশের বিভিন্ন আসন এবং সেন্টার সবকিছু যদি আমরা পর্যবেক্ষণ করি, অর্থাৎ একটি ভোট দিতে সময় লেগেছে মাত্র 5 সেকেন্ড, যেটি প্র্যাকটিক্যালি অসম্ভব। এরপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রাজশাহীতে 244% ভোট পড়েছে। ভোটার হচ্ছে
হয়তো 3 লাখ, ভোট পড়েছে 7 লাখ, যেটা আসলে ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। তো এই যে তথ্য যুদ্ধটা তারা চালিয়েছে, তথ্য যুদ্ধ জিনিসটা আসলে কি বা কেন করে কোনো গোষ্ঠী? তথ্য যুদ্ধ হচ্ছে আপনি তথ্যকে কন্ট্রোল করে নির্বাচনের সময় দুইটি বিশেষ ক্ষেত্রে আপনার তথ্যগুলোকে পরিচালনা করবেন। একটি হচ্ছে আপনি ইতিবাচক বয়ান প্রতিষ্ঠা করতে চাবেন, আপনি প্রমাণ করতে চাবেন যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, যখন আসলে বাস্তব অর্থে নির্বাচনটি সুষ্ঠু হয়নি। আরেকটি হচ্ছে যে নেতিবাচক যেসব তথ্যগুলো আছে, সেই তথ্যগুলোকে আপনি হাইড করতে চাবেন, যাতে জনগণের কাছে সেই তথ্যগুলো প্রবাহিত না হয়। এই সরকার 3G 4G ইন্টারনেট শাটডাউন করে দিল। নির্বাচনী কেন্দ্রের আশেপাশে 400 গজের মধ্যে মানুষজনকে মোবাইল ফোন নিয়ে যাওয়া বন্ধ করে দিল। কি কারণে মানুষ তখন এগুলো করবে? 3G 4G এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে তারা লাইভ স্ট্রিমিং করার ক্যাপাবিলিটিটা বন্ধ করে দিল। অর্থাৎ মানুষজন সেই সেন্টারে যদি কোনো অনিয়মও দেখে, সেই অনিয়মগুলো বাইরে প্রচার করতে পারবে না, ভিডিওগুলো আপলোড করতে পারবে না। অর্থাৎ তথ্য আপনি ইন্টেনশনালি সাপ্রেস করতেছেন। এরপর যেটা হলো যে এর মাধ্যমে তারা সমন্বয় নষ্ট করার চেষ্টা করেছে, কারণ বিভিন্ন দলের পোলিং এজেন্টদের সাথে তাদের বাইরে অবস্থানরত নেতাকর্মী এবং জনগণের মাঝে একটা সমন্বয় থাকা দরকার নির্বাচনের দিন, যে সমন্বয়টা এই অবৈধ সার্কাস শোর দিন হতে পারেনি। তারপর এর ফলশ্রুতিতে তথ্য শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা ঘন্টার পর ঘন্টা কোনো ভোটকাস্টের কোনো আপডেট দেখিনি, দেন সাডেনলি 2.5 কোটি ভোটার কোনো এক জায়গা থেকে অলৌকিকভাবে চলে এসেছে। তারা হয়তো জিন, তাদেরকে খালি চোখে দেখা যায় না। এখন আমরা যদি তাত্ত্বিক দিকে যাই, রাষ্ট্রবিজ্ঞানের একবার তাত্ত্বিক দিকে, সেক্ষেত্রে আমরা দেখব যে একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিল অ্যান্ড্রিয়াস শেল্ডার। তার একটা তথ্য ছিল যে আপনার ডিজিটাল স্বৈরতন্ত্র, এই ডিজিটাল স্বৈরতন্ত্র আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনের দিন। কেননা নির্বাচনে তথ্যগুলোকে সরকার একপাক্ষিকভাবে কন্ট্রোল করতে চেয়েছে। তারা তাদের মিথ্যা বয়ানটি জনগণের সামনে তুলে ধরতে চেয়েছে। টিআইবি বলছে যে 7% সাংবাদিকদেরকে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি আসলে 7% সাংবাদিক না। সাংবাদিকদের জীবনে এই গত 18 মাসে কি ঘটে গিয়েছে আমরা সবাই সেটা দেখেছি। তারা তাদের দায়িত্ব পালন করতে পারেনি। পালন করতে গেলে হয় তারা মবের শিকার হয়েছে, অথবা জেলের শিকার হয়েছে, অথবা মবের মাধ্যমে তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনের দিনও এই বিষয়টি কোনো ভিন্ন ছিল না। যে ভয়ের সংস্কৃতি, সেই ভয়ের সংস্কৃতিকে আরো ইন্টেন্সিফাই করতে এই সরকার নির্বাচনের দিন এই তথ্যের ওপর সরাসরি এমন অপআঘাত চালিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আসলে সঠিক তথ্যটা দেখতে পাইনি। ইট ওয়াজ অল কনভলিউটেড। এখানে জিহান, আমি একটা তথ্য যোগ করি, সেটা হচ্ছে একজন সাংবাদিকের ছবি ভাইরালও হয়েছিল, যাকে মেরে নাক থেতলে দেওয়া হয়েছিল, এবং সেটা আগের দিন রাতেরই ঘটনা মোস্ট লাইকলি। জি জি, টম নোয়াস্কি, রাইট? তার মতে আমরা জানি যে ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট বলতে কিছু একটা আছে, যে আপনি কৃত্রিমভাবে জনমত সৃষ্টি করবেন। তো এই সরকার এই নির্বাচনের দিন এই তথ্যের ওপর আঘাত এনে, সাংবাদিকদের ওপর আঘাত এনে এই ম্যানুফ্যাকচার্ড একটা কনসেন্টই তৈরি করার চেষ্টা করেছে, যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে এই নির্বাচন মোটেই সুস্থ ছিল না। ডেটা আমাদেরকে তা বলে না, কারণ ম্যাথমেটিক্যালি 244% ভোট কাস্ট, আই ডোন্ট নো কোন গ্রহে সম্ভব, আপা মঙ্গল গ্রহে নাকি প্লুটোতে। না না, এটার নাম ইউনুস গ্রহ। এটা আপনি মঙ্গল প্লুটোর সাথে কেন মিলাচ্ছেন? এটা তো একদম এক্সেপশনাল। এটা দুনিয়াতে একবারই হয়েছে, আর কখনো হবে বলে আমার মনে হয় না। জিয়ান, আপনাকে ধন্যবাদ। মামুন এবং মিশু, মিশু, আমি একটা খবর দেখছিলাম যে ওই যে আপনার প্রিয় হিজবুত তাহরির নাসিমুল গনিকে দেখা যাচ্ছে যে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার 2 সেন্ট এই বিষয়ে, আপনি কেমন ভাবে তাকে দেখছেন? না, আপনার ধন্যবাদ। আমি আসলে তার আগের প্রশ্নে একটু আসতে চাই। জিহান যা বললো, আমার মানে যারা শুনছেন এবং আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, এই যে টিআইবি যে রিপোর্টটা দিল, জামাত জিতলে কি রিপোর্টটা এভাবে আসতো? আমরা আগের রাতে কি দেখেছি? আগের 4-5 দিন, নির্বাচনের আগের 4-5 দিন খুব একটা মানে ভাইব ক্রিয়েট করা হলো যে জামাত ক্ষমতায় চলে আসতেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে হয়েছে আপনার যেসব এলাকায় মানুষজন ভালনারেবল ছিল, তারা ভেবেছে যে জামাত যদি সেন্ট্রালি ক্ষমতায় চলে আসে এবং আমার আসনে যদি না আসে, তাহলে তো আমরা খুব ঝামেলায় পড়ে যাব। তো সেই ফোর্সটা তাদের উপর সাইকোলজিক্যালি একটা ফোর্স ক্রিয়েট করা হয়েছে। তখন তারা জামাতে কিছু মানুষ ভোট দিয়েছে নিজেদের সেফটির জন্য।
এই কাজটার ফলে আজকে জামাতের এই যে আপনার 44% টোটাল ভোটে 44 টোটাল কাস্টিং কিংবা যা হয়েছে বা 44% জামাত দিয়ে উচ্চকক্ষে একটা বিশাল স্টেপ দিবে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে খুব ম্যানুফ্যাকচার্ড করা, খুব মানে ইঞ্জিনিয়ারিংটা এমন সূক্ষ্মভাবে করা হয়েছে যে জিনিসটা আসলে অনেক মানুষ ধরতে পারে না। হ্যাঁ, আমি আমি মোটামুটি শিওর যে টিআইবির এই রিপোর্টটা টোটালি অন্যরকম হতো। দেখেন, টিআইবি রিপোর্টটা কিন্তু আবার ইউনুসকে ইন্ডেমনিটি দিয়েছে। কিভাবে? বলা হয়েছে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে সামগ্রিকভাবে, কিন্তু এই রিপোর্টটা দিয়ে যেটা করা হলো সেটা হলো, আপনারা দেখেন নির্বাচনের পর থেকে বিএনপি জামাত এবং জামাতের ছানাপোনারা যা বলে যাচ্ছে সেই কথাগুলোকে এস্টাবলিশ করা, যে তাদের সাথে ধোঁকা হয়েছে, তাদেরকে তারা অনেক বেশি ভোট পেত, তাদেরকে এই জিনিসটা করেছে বিএনপি কে টার্গেট করে। বিএনপি এই রাজনীতিটা যদি না বোঝে তাহলে বিএনপির জন্য ভবিষ্যতে খুব দুঃখ আছে। আমি আপনার নাসিমুদ্দিনের ব্যাপারটা আসি। দেখেন, এই মুহূর্তে এটা কেন করতে হবে? এটা এখন একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তারা মানে ফর্ম হবে, তারা শপথ গ্রহণ করে তারা এরপরে এই জিনিসগুলো দিবে। তার আগেই এই যে নাসিমুদ্দিন গনিকে কেন চাপিয়ে দেওয়া হলো মন্ত্রী পরিষদ সচিব? এখানে একটা পলিটিক্স আছে। দেখেন, জামাত এনসিপি চাচ্ছে না রাষ্ট্রপতি কিংবা মানে পূর্ববর্তী স্পিকারের কাছে শপথ গ্রহণ করতে। হ্যাঁ, বিএনপি মোটামুটি আমি যতটুকু দেখলাম সংবাদে এবং তাদের বক্তব্য, বিএনপির প্রেসিডেন্টের কাছে সব প্রেসিডেন্টের কাছে শপথ গ্রহণ করতে রাজি আছে। এখন প্রেসিডেন্ট যদি শপথ গ্রহণ না করায় কিংবা প্রেসিডেন্টের কাছে তারা রাজি না হয়, তাহলে অল্টারনেট অপশন আছে প্রেসিডেন্টের কনসেন্ট নিয়ে মন্ত্রী পরিষদ সচিব। তখন মন্ত্রী পরিষদ সচিব ওদের মানুষকে ওরা বসিয়েছে যার কাছে তারা শপথ গ্রহণ করবে। পলিটিক্সটা এখানে। হ্যাঁ, তারপরে বিএনপি সরকার ফর্ম করে তাকে রাখবে কিংবা সরাবে, সেখানে তো কিছু আইনি বাধ্যবাধকতা আছে। তো এই নাসিমুদ্দিনের ব্যাপারটা আমার দিক থেকে আমার অ্যানালাইসিস এটাই বলে। আমি আমাদের অনেক বেশি সময় নেই, আমি একটা দিক একটু বলতে চাই। একটু আগে আপনারা বিভিন্ন এনডিএ এবং বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, যেখানে এনডিএ যে একটা ক্লজ আছে যে আমাদের অবাধ তথ্য, আমাদের দেশে যা তথ্য সামরিক এবং গোয়েন্দা সকল তথ্যের উপর ফ্রি অ্যাক্সেস থাকবে ইউএসএ। পাশাপাশি এখানে আমি আমি একটুখানি পড়েছি চুক্তির শর্তগুলো। আমি আমার ফিল্ডের একটা কথা বলি। ওখানে একটা শর্ত আছে, আমেরিকার প্রযুক্তিগত সাপোর্ট বাংলাদেশ বিনা শর্তে নিতে বাধ্য থাকবে। হ্যাঁ, বিনা শর্তে বলতে আপনার এখন বাংলাদেশের সরকারের যত আইটি ইনফ্রাস্ট্রাকচার হবে, বাংলাদেশের সরকারের ধরেন গোয়েন্দা সংস্থার যে সফটওয়্যার গুলো ব্যবহার করবে, সেই সফটওয়্যার গুলো কোন রকম স্ক্রুটিনিটি ছাড়া, কোন রকম পেনিট্রেশন টেস্ট ছাড়া বাংলাদেশ সরকার নিতে বাধ্য হবে। দ্যাট মিনস আপনি ইভেন এমনকি আপনার অজান্তে আপনি তথ্য তাদের উপর হ্যান্ড ওভার করতেছেন, আমাদের সরকার টেরই পাবে না যে তথ্য চলে যাচ্ছে কিভাবে। এই যে ওখানে যে ওরা যে মানে এগুলো বসাবে এই সিস্টেম গুলোতে, হ্যাঁ, ওরা যে স্পাই করবে, সেটা আমাদের সরকার কিছু করার হাতও থাকবে না, কারণ আমরা বিনা শর্তে তাদের থেকে প্রযুক্তি নিতে হবে। হ্যাঁ, একটা গভর্নমেন্ট যখন গভর্নমেন্টের এই মানে খুব সংবেদনশীল অবস্থানে যখন আমরা টেকনোলজি ফুল সাপোর্ট ওদের কাছ থেকে ইউজ করব, তার মানে কি দাঁড়ায়, আপনার ওই শর্ত বাদই দেন যে আমাদের অবাধ তথ্যর উপর তাদের অ্যাক্সেস থাকবে, সেটা বাদই দেন, সেটা ইভেন না থাকলেও এখানে তারা ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছে টেকনিক্যালি। হ্যাঁ, এটা কিন্তু খুবই খুবই অ্যালার্মিং। আমরা অনেক সময় শুনি যে বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য অন্য দেশের গোয়েন্দাদের হাতে চলে যাচ্ছে, কিছু করার থাকে না। যেটা আমরা আমেরিকার গত এই ইলেকশনের ক্ষেত্রে আমেরিকার দিক থেকে একটা অভিযোগ ছিল যে রাশিয়া খুব মানে ওদের সকল তথ্য পেয়ে যাচ্ছিল। এই জিনিসটা আমাদের নেক্সট যে কোনো কিছুর ক্ষেত্রে হবে। আমরা তো দেখেছি কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেট করে জুলাইতে ভীষণ রকমের একটা হাইপ তৈরি করে মানুষকে মানে উস্কানি দেওয়া হয়েছে না? ঠিক সেম থিং তখন সরকারি ভাবে করবে। বা আমাদের সরকারের মানুষজনের হাত তুলে বসে থাকতে হবে, দেখা যাবে আমার কম্পিউটারের ফুল অ্যাক্সেস তার হাতে, কিছু করার নেই। হ্যাঁ, কারণ আমি তো মানে টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কাজ করি। আমরা দেখি যে একটা কোম্পানি
একটা জায়গা থেকে সফটওয়্যার কেনার আগে কি পরিমাণ সিকিউরিটি আমরা স্যানিটি চেক কি পরিমাণ করতে হয় যে আমার কোম্পানির কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন কোনোভাবে লিক হবে কিনা এই সফটওয়্যার মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে। সে জায়গায় একটা গভর্নমেন্ট বাধ্য থাকবে কোন রকম চেক ছাড়া ওরা যা দিবে তাই আমাদেরকে নিতে হবে। মিশু ভাই, এখানে আমি সংক্ষেপে দুটা কথা আসলে অ্যাড করতে চাই। একটি দ্বিপাক্ষিক চুক্তি কি জিনিস? সেখানে দুটা পক্ষের মাঝে একটি চুক্তি, কিন্তু এই চুক্তিতে আমরা যেটি দেখতেছি সেখানে বাংলাদেশকে ডিক্টেট করা হচ্ছে যে বাংলাদেশ কি করতে পারবে এবং বাংলাদেশ কি করতে পারবে না। পুরো চুক্তিটাই এই একটি বিষয়কে নিয়ে কেন্দ্রীভূত যে বাংলাদেশ কি করতে পারবে এবং বাংলাদেশ কি করতে পারবে না। তো এই বিষয়টিকে আমরা একটি দ্বিপাক্ষিক চুক্তি বলতে পারি না, এটা সম্ভবত আরেকটা ব্যাপার আছে, আপনি এটা ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে এতে করে আমাদের যে স্টার্ট আপ গুলো আছে দেশে, তাদের একটা স্ট্রেংথ কিন্তু লোকালাইজড ডেটা। এখন সেই লোকালাইজড ডেটাতে যদি ইউএস লার্জ কোম্পানিগুলোর যদি অ্যাক্সেস থাকে, আমাদের স্টার্ট আপ গুলোর কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কমে যাবে। সকল তথ্য তাদের হাতে থাকবে, তারা আমাদের মার্কেট ম্যানিপুলেট করবে। হ্যাঁ, তারা তাদের কিছু দ্বিপাক্ষিক চুক্তিতে দুই পক্ষেরই স্থির থাকবে। আমেরিকা এখানে সহজ হিসাব আমি দুটা কথা বলে শেষ করব। প্রথম কথা, আমি জানি না এই চুক্তি বাস্তবায়ন হয়তো আরো আগে শুরু হয়ে গেছে, আমি ডাউট করি, আমি সন্দেহ করি। কারণ আপনারা দেখেছেন নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে নির্বাচনের যে সাংবাদিকরা কাজ করবে সবার ডাটা উন্মুক্ত হয়ে গিয়েছিল, সবার ডাটা অ্যাভেলেবেল হয়ে গেছিল। এটা কিন্তু পার্সোনাল ডেটা। এভাবে পার্সোনাল ডেটা উন্মুক্ত হয়ে যাওয়াটা খুবই অ্যালার্মিং। যে কোনো মানুষের এটা হতে পারে ইন ফিউচার, আমাদের যে কোনো নাগরিকদের সকল ডাটা তো তাদের হাতে অ্যাক্সেস থাকবে। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের প্রত্যেকের ডেটার উপর তার অ্যাক্সেস থাকবে। আর দ্বিতীয়ত যেটা জিহান যেটা বলেছে, দ্বিপাক্ষিক চুক্তি হয় উইন সিচুয়েশন। এখানে একটা ইনফরমেশন দেখলে বোঝা যায় আমেরিকার 7,000-এর বেশি পণ্য বাংলাদেশে ফ্রি অ্যাক্সেস পাবে, বাংলাদেশে 2,000 পণ্য যাবে। মানে গ্যাপটা দেখেন কত ভীষণ। হ্যাঁ, নট ইভেন হাফ। কৃষি ক্ষেত্রে যে চুক্তিগুলো করা হয়েছে কৃষি পণ্যের বিষয়ে, এই অফারগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কৃষির স্বার্থ, বাংলাদেশের স্বার্থ রক্ষায় এই বিষয়গুলোকে রিজেক্ট করে দিয়েছিল। উইদিন 6 to 9 months আমার ধারণা আমাদের কৃষি ক্ষেত্রে যে কি ডিজাস্টারটা হবে এটা মামুন ভাই হচ্ছে ভালো বিষয়। এটা নিয়ে আমরা সকলেই খুবই স্কেয়ার। কাজী মামুন, আপনাকে তো অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আপনার সাথে সত্যিকার অর্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সাথে। সেটা হচ্ছে গিয়ে অনবরত প্রশ্ন আসে যে মামুন, আওয়ামী লীগ কি করছে, তৃণমূল কি করছে। প্রশ্নটাকে আওয়ামী লীগ কি করছে, তৃণমূল কি করছে সেটা হবে নাকি প্রশ্নটা হবে যে দেশের মানুষ, মানে যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, যারা এই যে দেশের কৃষি নষ্ট হয়ে যাওয়ার বিপরীতে দাঁড়াতে চায়, বিরুদ্ধে দাঁড়াতে চায়, অর্থনীতি ধ্বংসের বিরুদ্ধে দাঁড়াতে চায়, মানুষের জীবনকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চায়, তাদের এই মুহূর্তে করণীয় কি? আপনার কাছে সেই ধরনের কথা আসলে শুনতে চাচ্ছি, কারণ আমরা অনবরত দেখতে পাচ্ছি যে এই ত্রুটিপূর্ণ নির্বাচনের পরে কিন্তু অনেক মানুষ সাহস করে বিভিন্ন কার্যালয়ে যাচ্ছেন আওয়ামী লীগের, এবং তারা বিভিন্ন জায়গায় রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই যে একটা পজিটিভ দিক দিয়ে মানুষ দেয়ালে পিঠ থেকে গেছে, তারা এখন বাঁচতে চাচ্ছে, সামনে আসতে চাচ্ছে, এই পরিস্থিতির থেকে পরিত্রাণ চাচ্ছে, তা নিয়ে আপনি বিভিন্ন রকমের ভিডিও করছেন, বিভিন্ন বার্তা দিচ্ছেন, কিন্তু সমন্বিত কোনো বার্তা আছে কিনা দলীয় পর্যায় থেকে বা নেতৃত্বপূর্ণ পর্যায় থেকে কোনো সমন্বিত বার্তা আছে কিনা, মানুষকে আশাবাদী করার জন্য বা মানুষকে সংগঠিত করার জন্য কোনো বার্তা আছে কিনা? আমার মনে হয়, ধন্যবাদ আপা, আমার মনে হয় আমাদের ন্যারেটিভ গুলো আসলে একটু ঠিক করা দরকার। আমরা মানে এক একজন এক এক ভাবে কথা বলছি, তো এখানে আসলে মানে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে আসলে কি হচ্ছে। অনেক সাধারণ মানুষের জন্য, বিশেষ করে আমাকে বেশ কয়েকজন আসলে অভিযোগটা করেছে যে আপনারা যে কথাগুলো বলেন এগুলো তো আসলে সাধারণ মানুষ বোঝে না। তো আমি খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনতেছিলাম যে আসলে শুধুমাত্র মানে এই মানে প্রহসনের যে নির্বাচন সেটা না, আসলে একেবারেই যে মানে ডক্টর মামুন ভাই যে অর্থনৈতিক যে দিকগুলোর কথা বললেন, একই সাথে ধরেন বিদিদ্দা যে সংবিধানের যে বিষয়গুলো বললেন, এই সবগুলোর রিস্ক কিন্তু একটার সাথে আরেকটা মানে ওতপ্রোতভাবে জড়িত। যে মিশু ভাই যে কথা, যে রিস্কের কথা বললো, ডাটা বা ইনফরমেশন সিকিউরিটি, এটা নিয়ে আমি আর এখানে পলাশ ভাই আছে, আমাদের ক্রস এক্সামে খুব ভালো একটা শো আছে, বেশ বড়, এবং আমরা
ডিটেলস আলোচনা করেছিলাম আসলে এই এনডিএ এর সমস্যাগুলো কোথায়। কারণ হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডের বিষয়গুলো আমি জানি, পলাশ ভাই হচ্ছে মানে গভর্নমেন্ট একজন ডিপ্লোম্যাট হিসেবেই সে বিষয়গুলো আসলে হ্যান্ডেল করে আসছে, যে আসলে সিকিউরিটিটা কতটা ইম্পর্টেন্ট। এবং আমি আসলে মানে শেষ প্রশ্নটা, আমি আমার বক্তব্যের পরে আমি আমার শেষ প্রশ্নটা পলাশ ভাইকে উদ্দেশ্যে আমি আগেই করে রাখতে চাই, যে আমি আসলে খুবই ওরিড একটা বিষয় পলাশ ভাই, সেটা হচ্ছে যে এই যে মানে ডিজিটাল ইনফরমেশন সিকিউরিটি বলেন বা হচ্ছে একটা রাষ্ট্রের সিকিউরিটি যেটা সেটা বলেন, ডিজিটাল ইনফরমেশন সিকিউরিটি শুধুমাত্র রাষ্ট্রের জন্য জরুরি তা না, বিজনেস গুলোর জন্য খুবই জরুরি, বিশেষ করে লোকাল স্টার্ট আপ কোম্পানি থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানির জন্য। এই ধরনের মানে চুক্তির নজির আছে কি না নাই এই বিষয়গুলো তো মানে আমরা জানি, এই ধরনের চুক্তি কেউ করে না। আমি আপনাকে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাবো, আমার পলিসি দেখাবো, আপনারটা আমাকে দেখাইতে হবে, সেটা হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি হয়। ওরকম চুক্তি কখনোই হয় না যে আমি আমার ঘরে আপনাকে ফ্রি অ্যাক্সেস দেবো, আপনার বাড়ির বারান্দায় আপনাকে ঢুকতে দিবেন না, এটা এই ধরনের, এটা কোনো চুক্তি হয় না, এটা গোলামি হয়। সো ইউনুস যেটা করেছে সেটা আসলে গোলামি করেছে, এবং এখন পর্যন্ত যত কিছু হয়েছে সবকিছু আসলে হয়েছে শুধুমাত্র, আপনি এই যে আন্দোলন বলেন, বিপ্লব বলেন, শুধুমাত্র এই সবকিছুর পিছনে আসলে টাকা, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার পরিবর্তন, সবকিছু। আপনি সেই 2006 থেকে শুরু করে ইউনুস কিন্তু আজকে শুরু করেনি এই ক্ষমতায় আসার চেষ্টাটা যে করছে, সেটা কিন্তু সেই 2007 থেকেই, মানে 2006 এর পর থেকে 2007এই তো সে হচ্ছে তার পার্টি গঠন করে। তো সে যে ক্ষমতা লিপ্সু এটার প্রমাণ কিন্তু সে অনেক আগেই দিয়েছে, ঠিক আছে। এটা 16-17 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান ভাবে আটকায় রাখছেন, ঠিক আছে। এখন আপনি যে আপা প্রশ্ন করলেন যে হ্যাঁ এটাতে আওয়ামী লীগের মানে কি করা উচিত, বিষয়টা তো আসলে আওয়ামী লীগের না। গতকালকে আমাদের একটা ইংরেজি একটা অনুষ্ঠানে আমি আলোচনাটা করতেছিলাম, যেটা বিষয়টা আওয়ামী লীগকে ব্যান করার না। প্রত্যেকটা দেশেই দুইটা লেফট আর রাইট, যেখানে মাউন্ট আছে ইউকে তে, বিরুদ্ধ আছে, লেফট আর রাইট থাকে, ঠিক আছে, প্রত্যেকটা দেশেই, কানাডাতেও আছে, আমেরিকাতেও আছে, সব দেশেই হয় এটা, ভারতেও আছে। হ্যাঁ, দুইটা মেজর পার্টি লিড করে এবং এদের সাথে সাপোর্টিং এ থাকে। এটা মূলত আসলে এটাই যেটা গণতন্ত্রের ব্যালেন্স তৈরি করে। আমাদের এখানে যেমন ধরেন হচ্ছে কনজারভেটিভদেরকে ভাবা হয় যে এরা হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি, লিবারেলদেরকে ভাবা হয় এরা হচ্ছে যে মানে জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে এগুলো কাজ করে বেশি এরা। সো স্বাভাবিকভাবেই একটা যে কোনো একটা মানে সরকার যখন একটা সরকারে থাকে, বিরোধী দল যখন হচ্ছে যে বিরুদ্ধ মত থেকে আসে, তখন সেটা মানে খুব ভালোভাবেই কাজ করে বিষয়টা। হ্যাঁ, আমাদের দেশে গত 16 বছরে এই জিনিসটা হয়তো বা উপস্থিত ছিল, কিন্তু সেটা কিন্তু আওয়ামী লীগ বা আমাদের যেই ফোর্সের কথা বলতেছি, আমি আসলে মানে আওয়ামী লীগ না বলে আমি আসলে মানে দুইটা লেফট আর রাইট পলিটিক্যাল ফোর্সের কথা বলতে চাই। কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র আওয়ামী লীগের নাম করে, এখানে নামটা কিন্তু ইউজ করা হয়েছে আওয়ামী লীগের, এখানে ট্যাগ করা হয়েছে আওয়ামী লীগকে। এখানে আপনার হচ্ছে মানে শুধুমাত্র যে মানে হ্যাঁ করাপশনের কথা বলতেছেন, 90% করাপশন হয় হচ্ছে সচিবালয়ে। সচিবালয়ে কি একজন লোকের কোনো শাস্তি হয়েছে? হয়নি তো। এই যে যত মন্ত্রী পরিষদ বলেন, যা হচ্ছে যে মানে পুলিশের কথা বলেন, পুলিশের কতজনের দুর্নীতির বিরুদ্ধে শাস্তি হয়েছে? সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বোধহয় সচিবালয়ের পরে হচ্ছে পুলিশে, তাই না? পুলিশে কতজনের শাস্তি হয়েছে? কারো তো কোনো শাস্তি হয়নি, সংস্কার তো মানে কোথাও তো কোনো সংস্কার আমরা দেখিনি। ব্যাংকগুলোতে দুর্নীতি হয়েছে, ব্যাংকের কতজনের শাস্তি হয়েছে? কারণ হ্যাঁ ঠিক আছে, আপনি যদি ব্যাংকে থাকেন, আমি যদি আপনাকে ব্যবহার করে থাকি টাকা পাচারের জন্য, আপনার কেন শাস্তি হবে না? আপনি তো একটা ভাগ নিয়েছিলেন, আমার কাছ থেকে দিয়েছেন না? তো এখন এই সবগুলোর পরে আসলে যেটা হয়েছে গত 16 বছরে ক্ষমতার একটা পরিবর্তন তারেক জিয়া সাকসেসফুলি করতে পারছে। তারেক জিয়াই আসলে এই সবকিছুর পেছনে মাস্টার মাইন্ড হিসেবেই ছিল বলে আমার মনে হয়। কারণটা হচ্ছে যে আপনি সবগুলো দেখেন যে একের পর এক কিভাবে হ্যাঁ জামাতকে ব্যবহার করা বা জামাতকে দিয়ে এমন একটা প্রেশার তৈরি করা যে দেশে খিলাফত চলে আসার মতো অবস্থা সিচুয়েশন তৈরি করেছে এবং এখনো তৈরি করে রেখেছে, ঠিক আছে। এতগুলো জঙ্গি মানে শুধুমাত্র যে কোনো কারণ ছাড়াই জেল থেকে ছেড়ে দিল, যাদেরকে সাজাপ্রাপ্ত জঙ্গি, এতগুলো জঙ্গি সংগঠনের কার্যকলাপ হঠাৎ করে বেড়ে গেল। 5ই আগস্টে আমরা কালো পতাকা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। সেই সবগুলো দিয়ে যে প্রেশারটা ক্রিয়েট করেছে তারেক জিয়া, মূলত আসলে ওরা 16 বছরের চেষ্টা করেছে, জনবিচ্ছিন্ন থেকেছে, একের উপর এক বাস পুড়িয়েছে, কোনো কর্মসূচিতে মানুষ অংশ নেয়নি। তাদেরকে তো নিষিদ্ধ করে রাখা হয়নি, তাদেরকে তো বলা হয়নি যে না তোমরা রাজনীতিতে আসতে পারবে না, তাদেরকে তো বলা হয়নি যে তোমরা মানে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। ওরা বুঝতে পেরেছে যে জনগণের সাপোর্ট নিয়ে কোনোভাবেই এটা আসলে সম্ভব না। আর টিআইবির যে রিপোর্টের কথা বলেন, রিপোর্টটা আমি পড়ছি, এর মধ্যে মানে আপনি রিপোর্টটা আধা ঘন্টা যদি টাইম স্পেন্ড করেন, এর মধ্যে মিনিমাম 10টা ইনকনসিস্টেন্সিস পাবেন, মানে নিউমেরিক্যাল ইনকনসিস্টেন্সিস। আই এম নট টকিং অ্যাবাউট লাইক মানে এটা যে কত অল্প সময় এবং কেন করা হয়েছে সেটা রিপোর্টটা একটু নাম্বারগুলো বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন।
হ্যাঁ ঠিক আছে, এখন ওরা হয়তো যে ওদের ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করতেছে, বলতেছে যে না আমরা 21% জাল ভোট যেটা বলছি এটা আসলে 21% আসনের জাল ভোটের কথা বলতেছি। কিন্তু এই একই স্লাইডে আপনি মানে তার আগের স্লাইডেই ছিল 11 নম্বর যে স্লাইডটা ছিল, 11 নম্বর স্লাইডের প্রথম লাইনটাই বলতেছে 99% প্রার্থী কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। এই রিপোর্টের লাইন আমি পড়তেছি এখন এই মুহূর্তে, আমি কোট করতেছি যে 99% প্রার্থী কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। আচ্ছা ঠিক আছে, এইটা মানে বেসড অন হোয়াট? এখন এদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হলো? 99% প্রার্থী যারা টিআইবি রিপোর্ট অনুসারে, আবার একই সাথে আপনি বলতেছেন যে এটা ভালো নির্বাচন হয়েছে, মানে লাইক ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনি ন্যারেটিভে যা বলতেছেন আপনার নাম্বার তো ভিন্ন কথা বলতেছে। 12 নম্বর পৃষ্ঠায় এখনো আছে, আমি আসলে পিডিএফটা সেভ করে রাখছি কারণ এটা তো চেঞ্জ করে ফেলবে ন্যারেটিভ। ঠিক আছে, খুব ছোট্ট করে মানে ওই যে 12 আমরা মনে আছে বোধহয় একটা টেবিল দিয়েছে, আমি আসলে স্লাইডটা দেখাইতে পারলে ভালো হতো। কিন্তু এই টেবিলে 3 নম্বর পয়েন্টে বলা আছে যে 21.4% জাল ভোটের কথা। ঠিক একই ইয়াতে টেবিলেই কিন্তু 46.4% আসনের কথা বলা হচ্ছে যেখানে হুমকি দিয়ে ভোটারদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। মানে আমরা শুধুমাত্র জাল ভোট নিয়ে পড়ে থাকলে তো হবে না, যেখানে হ্যাঁ ঠিক আছে আমরা যদি ওদের নাম্বারগুলাই ধরি, আমরা যদি টিআইবির নাম্বারগুলোকে সঠিক ধরে নেই, প্রায় অর্ধেক আসনে ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এখন এই ন্যারেটিভটা আপনি পশ্চিমা মিডিয়াকে কিভাবে খাওয়াবেন? মানে এটা শুধুমাত্র আজকে বিদেশি স্বার্থ, বিদেশি এনজিওর কাছে আপনি দেশ বিক্রি করে দিলেন বলেই কি মানে চোখ বন্ধ করে থাকবে? মানুষ কি সারা জীবন মানে অন্ধের মতো থাকবে? ঠিক একই পৃষ্ঠায় আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই একই স্লাইডে এই যে অপরাধগুলো হয়েছে, এটা তো হচ্ছে অনেকগুলো অপরাধের ছিল। ঠিক আছে, ভোটারদেরকে জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে 35.7% আসনে। মানে নাম্বারগুলো তো ছোট না, একটা নাম্বারও কিন্তু ছোট নাম্বার না। 35% আসনে আপনি বলতেছেন যে জোর করে এদেরকে ভোট দেওয়া হয়েছে, তাহলে 35% আসন গেল। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে অপরাধগুলো হয়েছে, একটা অপরাধ কিন্তু হয়নি। ঠিক আছে, নিচে ছোট্ট করে লেখা হয়েছে যে মানে এই আসনগুলোতে একাধিক অপরাধ হয়েছে। মানে একই আসনে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে একই আসনে যেখানে 46% লোককে ভোট দিতে দিচ্ছেন না, আবার জোর করে ভোট দিচ্ছেন, আবার জাল ভোটও হচ্ছে, আবার বিধি লঙ্ঘনও হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে দেখা গেল কি যে 99% অপরাধ করার পরেও সবাই সংসদ সদস্য। ঠিক আছে, আমরা একটা সংসদ গঠন করে ফেললাম কিভাবে? ওই যে যেটা বলতেছিলাম যে হ্যাঁ আপনি আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে না, প্রত্যেকটা মানুষ যারা আসলে মুক্ত চিন্তায় বিশ্বাস করে, প্রগতিশীলতায় বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যারা মানে অন্ধ না, তারা প্রত্যেকেই বঞ্চিত হয়েছে এই ইলেকশনে অংশগ্রহণ থেকে। কারণ প্রথমত হচ্ছে যে হ্যাঁ এটাতে আপনার শুধুমাত্র আওয়ামী লীগ আসা মানে তো আওয়ামী লীগ না, এখানে এটা পুরো একটা ফোর্সকে আমরা এলিমিনেট করে দিচ্ছি পুরো ইলেকশন থেকে। তো যাই হোক, আমি আসলে মানে রিপোর্ট আমার একটা অনুরোধ থাকবে, আপনারা মানে এখানে যারা আছেন আপনারা আবার একটু জাস্ট নাম্বারগুলো অ্যানালাইসিস করে দেখবেন। আমি অনেকগুলো ইনকনসিস্টেন্সি নাম্বারে পাইছি। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে যাই আমি, সেটা হচ্ছে যে ইয়ার ব্যাপারে যে আপনার মানে এটা কেন করতে গেছে আমি, কারণটা হচ্ছে যে মানে একটা রিপোর্ট কতটা বানোয়াট সেটা দেখার জন্য এটা হচ্ছে যে নাম্বার দিয়ে পাওয়া যায়। যে একই ঘটনা আমরা হয়তো জাতিসংঘের ইয়েটাতে পাইছিলাম, রিপোর্টটা আপনাদের মনে আছে যে 1400 খুন হয়েছে বলে দিল, কিন্তু সেটা আবার হচ্ছে যে মানে যখন ইউনুস ক্ষমতা নিল, তার ক্ষমতা আসার পরে ঠিক আছে পুলিশ হত্যা হলো, মানে সবকিছু মিলে ভজগট পাকায় আমার একটা রিপোর্ট দিল। ঠিক আছে, টিআইবি ঠিক একই কাজটা করছে। এখন বিষয়টা হচ্ছে টিআইবি নিজে তো আসলে ডাটা রেকর্ড থাকবে, তো ওরা মানে ম্যানিপুলেশনটা যে করছে এমন ভাবে, এবং এটা যে রিপোর্ট আকারে আছে খুব অল্প সময় করতে হয়েছে কাজটা, এই কারণে ঠিক একই কাজটা জাতিসংঘের ক্ষেত্রেও হয়েছিল। খুব অল্প সময় রিপোর্ট করার কারণেই আসলে এই ধরনের রিপোর্ট এত দ্রুত এত মানে বানোয়াট ভাবে আপনি করতে পারবেন না, কোথাও না কোথাও ভুল থেকে যাবে। সো যাই হোক, আমি দীর্ঘায়িত না করে সরাসরি আপনার কাছে যাচ্ছি। কাজী মামুন ভাই, আমি একটা জিনিস রেজ করি, এই সার্ভেটা ওরা করেছে 75টা আসনের পরে। তার মানে কি সেখানে এই যে 75টা আসন যে নিলেন আপনি, এটার সিলেকশন প্রক্রিয়া কি ছিল? হ্যাঁ, বাকিগুলোর কোনো খবরই নেই, বাকিগুলো তো অবস্থা। আমাদের বিখ্যাত রিউমার স্ক্যানার কদরুদ্দিন শিবির যেটা বলছে সেটা হচ্ছিল গিয়ে যে এটা হচ্ছিল গিয়ে 21.3% এবং একটা উনি বলেন যে 24.98% কেন্দ্রে। আমি তখন বললাম যে 24.98% কেন্দ্রটা মানে কি? মানে কি কেন্দ্র কি তাহলে 24টা কেন্দ্র আর একটা কেন্দ্রের 1/4 নিচে আর কি 1/4 গেছে। সব মানে পার্সেন্টেজটাও যে হিসাবটা দিয়েছে সেই পার্সেন্টেজের হিসাব ডাজ নট কাম টু এ ডিসক্রিট নাম্বার।
আচ্ছা, হ্যাঁ, যাই হোক, এখন আমি জাস্ট একটা প্রশ্ন করে আমি পলাশ ভাইকে প্রশ্নটা দিয়ে আমি আসলে আমার বক্তব্য মানে এখানে শেষ করি। কারণটা হচ্ছে মানে মানুষকে ওই যে সহজভাবে বোঝানো। পলাশ ভাই, আপনি একটু সহজভাবে মানুষকে একটু বুঝিয়ে বলবেন যে আমরা এই যে ওপেন অ্যাক্সেস টু ইনফরমেশন বা এই যে চুক্তি করলাম, যেটা এনডিএ করে আমরা হচ্ছে যে কি বলবো, যে সর্বক্ষমতা অন্য একটা রাষ্ট্রের হাতে তুলে দিলাম, সেটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তো আছেই। তারপরে হচ্ছে যে আপনার, আমরা জানি যে এই একই বিএনপি সরকারের আমলে আমাদেরকে সাবমেরিন ক্যামল ঢুকতে দেওয়া হয় না দেশের ন্যাশনাল সিকিউরিটির কথা বলে, ঠিক আছে? না হলে দেশ হয়তো আরো 10 বছর আগে থাকতো, আগে ব্যাঙ্গালোর হয়তো ঢাকা। কিন্তু আমরা অতীতে ফেরত না যাই, একজন ইন্টারপ্রাস প্রধানমন্ত্রী কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যোগে বাংলাদেশকে নেতৃত্ব দিবে যেখানে ওপেন অ্যাক্সেস টু ইনফরমেশন থাকবে? এই প্রশ্নটা আমি আপনাকে করে আমি আমার বক্তব্য শেষ করি। ভাই, অ্যাক্সেস টু ইনফরমেশনটা তো ধরেন হচ্ছে এই বা এই ইনফরমেশন সিকিউরিটি বা ধরেন ইন্টেলিজেন্স পার্সপেক্টিভ সিকিউরিটি, এটা তো আমার কাছে এই আলোচনা অ্যাডভান্স লেভেলে, বুঝছেন? এটা অনেকে বুঝবে না। মানে এই চুক্তি দিয়ে আমাদেরকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করছে যেন মানুষজন বুঝতেই পারে না। আমি মানুষজনের বোঝার জন্য একটু সহজ ভাবে বলি। আমাদের যে হার্টের রিং পরানো হয়, স্টেন বলা হয় যে জিনিসটা, হ্যাঁ? এখানে কিন্তু আমাদেরকে এই চুক্তিতে খুবই টার্গেটফুলি আমাদের যে সম্ভাবনাময় খাত এবং যেগুলো ছাড়া আপনার জীবন বাঁচবে না, কৃষি পণ্য, ওষুধ, ফার্মাসিউটিক্যাল, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। তো এই হার্টের রিং হচ্ছে ধরেন আপনার ইন্ডিয়াতে, আপনার বাংলাদেশ থেকে গিয়ে যদি কেউ ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যান, আপনার 2টা বা 3টা হার্টের রিং লাগলে রাফলি আপনি 1 লক্ষ টাকায় চিকিৎসা শেষ করতে পারবেন। বাংলাদেশে এটা হার্টের রিং একটা পরাইতে গেলে লাগে হচ্ছে আপনার 1 লক্ষ টাকার উপরে একটা রিং এর দাম পড়ে। এই বিজনেসটা পুরোটাই কি এখানে অলরেডি মার্কেটে এস্টাবলিশ করা হয়েছে। আমেরিকার রিং খুব ভালো। তো আপনার ইন্ডিয়ান রিং 20,000 এ পাওয়া যায়। আপনার চাইনিজ রিং আনেন, আপনার হচ্ছে 25 এই রেঞ্জে পাওয়া যায়। আপনি ইতালি, এদের বেশ ভালো কোয়ালিটির হচ্ছে আপনার মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে, ওখান থেকে নেন। ইউকে থেকে নেন, এগুলো 45, 40, 60 রেঞ্জে করা যায়। কিন্তু অলরেডি একটা সিন্ডিকেট কিন্তু মার্কেটে এটা হচ্ছে এস্টাবলিশ করছে যে আমেরিকার রিং খুব ভালো। তো এই জিনিসটা এখানে যেভাবে হচ্ছে আপনার আমেরিকার এফডিএ লাইসেন্স কিন্তু যে কোনো কিছু, কোন কোম্পানি বানাইছে না বানাইছে তা কিছু যায় আসে না। এখানে তাদেরকে হচ্ছে আপনার অ্যাক্সেস দেওয়া হয়েছে, সাথে যে লেন্স লাগাই দেওয়া হয়েছে যে আপনি কম্পিটিটিভ প্রাইসে বা আমেরিকার মার্কেটকে ইন্টারাপ্ট করতে পারে এমন কোনো চুক্তি করতে পারবেন না, অন্য কোথাও থেকে আনতে পারবেন না। জাস্ট আপনি একবার চিন্তা করে দেখেন, আমাদের যদি হচ্ছে যে কম দামে দেই বলে ইন্ডিয়ান বা চাইনিজ বা অন্যান্য এই হার্টের রিং আনানো আপনার হচ্ছে বন্ধ করে দেওয়া হয়, যে শুধুমাত্র আমেরিকা থেকে আনা হবে, যার ফুল স্ট্রাকচার কিন্তু এখানে করা হয়েছে, মানুষজন 2 দিন পরে হচ্ছে এই গরিবের হার্টের উপায় থাকবে। পলাশ ভাই, আপনার এক্সাম্পলের সাথে আমি একটু যোগ করি একটা ছোট ব্যাপার। ধরে নেন এখন সাল 2020, কোভিড এর টাইম। আমাদের কোভিড এর টিকাগুলো আমেরিকা কি করছিল তখন? তাদের দেশের আগে শেষ করে তারপরে তারা কোভিড এর টিকা বাইরে আসতে গেছে। আমাদের সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছিল? ইন্ডিয়া থেকে প্রায়োরিটি বেসিসে ইন্ডিয়া থেকে টিকা নিয়ে আসা হয়েছিল। ধরে নেন এখন 2020, এই মুহূর্তে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, আমেরিকার টিকা না আসা পর্যন্ত আমাদের মানুষ বসে থাকতে হবে, আর কোনো দেশ থেকে আমরা টিকা নিতে পারবো না। না, আমি এটাই বললাম ভাই যে এটা ধরেন একটা সিম্পল ব্যাপার। এখন আপনি সরাসরি মামুন ভাইয়ের কোশ্চেনে আসি। যেমন ভাই এই আপনার হচ্ছে এরকম কাইন্ড অফ পড়াশোনা জানাহীন মানুষজন বা যারা আছে বা নতুন গভর্নমেন্ট ফর্ম করতে পারছে, তাদের আমরা আগের পারফরমেন্স জানি। 2001 থেকে 2006 তারিখে তাদের কি পারফরমেন্স ছিল, এই 91 টু 96 কি পারফরমেন্স ছিল, তারা কতটুকু পারবে কিনা এটার একটা প্রমাণ হয়তো মানে সংসদ তো যে কোনো ভাবে ফর্ম করেই ফেলবে। অল্প সময় আমরা দেখতে পাবো যে তারা এই চুক্তি বা এই জিনিসগুলোকে অ্যাড্রেস কিভাবে করে। এখন এটা কিন্তু সর্বসম্মতিক্রমেই হয়েছে। আপনি দেখেন এই কোনো ব্যাপার নিয়ে বিএনপি বা জামাতে কাউকে একটা ওয়ার্ড বলতে দেয় না। এই মামুন ভাইয়ের সাথে আমরা ওই ক্রস এক্সাম প্রোগ্রামটা করেছিলাম। এই যে বিষয় বলে না যে শুরু হয়ে গেছে কিনা, শুরু তো হচ্ছে এনডিএ স্বাক্ষরের পর থেকে এক্সিকিউশন শুরু হয়ে গেছে। 13 জুন 2025 যখন এনডিএ স্বাক্ষর করেছে তখনই কিন্তু হচ্ছে এগুলা আপনার অ্যাড্রেস করা আপনার হচ্ছে এই ধাপে ধাপে। এই যে দেখেন বোয়িং বিমান কেন্দ্র, গম কিনা শুরু হয়ে গেছে, 1 লক্ষ কোটি টাকার এলএনজি কেনা শুরু হয়ে গেছে। পলিসি ইমপ্লিমেন্টেশনটা এখন হবে। টাকা চাঙ্ক অ্যামাউন্টের টাকার জিনিসপত্র অলরেডি কেনা হয়ে গেছে, বাট পলিসি ইমপ্লিমেন্টেশনটা এখন হইতে যাবে। শুধু কিন্তু এখন এই জিনিসটা তারা কতটুকু এখন ক্ষমতায় বসার পরে তারা অ্যাড্রেস করবে তার উপর ডিপেন্ড করা যাবে, ডিপেন্ড বুঝবে যে সামনে কিভাবে চলবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা বলা দরকার সবারই। আপনি প্রত্যেক উপদেষ্টা আপনি খেয়াল করে দেখেন, তারা উপদেষ্টাদের কাজের বিবরণ দিচ্ছে, ইনক্লুডিং এই আসিফ নজরুল দিয়েছে, তৈয়ব দিয়েছে। আপনি দেখবেন এদের কাজের বিবরণীতে পাবেন হচ্ছে আপনার এরা একের পর এক আইন সংশোধন করছে। এখন একটা ল সংশোধন করে আপনি দেখেন অধ্যাদেশ একের পর এক। এই যে তৈয়বের আমি মাসকে দেখছিলাম, সে 6টা না 7টা আইন সংশোধন করছে। আসিফ নজরুল লিস্ট দিচ্ছে, সে মনে হয় 20টা আইন সংশোধন করেছে।
আইন সংশোধনের জন্য পার্লামেন্টে কোনো আলোচনা হয় নাই, কোনো ভেটিং হয় নাই, কোনো ধরনের আপনার কাজ হয় নাই। তাহলে আমি প্রিটি শিওর এই যে আপনার আইসিটি আমাদের যে তথ্য আপনার প্রবাহ নিশ্চিত করার আমাদের ডাটা সিকিউরিটি রাখা হয় নাই, সেইটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু এখানকার আইনগুলো আমাদের যে ল সেগুলো চেঞ্জ করা হয়েছে। তো আমাদের বিপদ এখানে দুই জায়গায়, এক তো চুক্তি করে হচ্ছে আপনার সকল কিছু আপনার দিয়ে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, প্লাস দেশের মানুষজনকে তার ইন্টারনাল যে লিগ্যাল স্ট্রাকচার যে আপনি রাইট এক্সিকিউট করবেন বা আপনি সুরক্ষিত হবেন তার উপায় নাই। আমি 100% শিওর যে এই যতগুলো আইন করা হয়েছে, কারণ এই ইন্টিরিম দুনিয়ার কোনো ইন্টিরিম বা তত্ত্বাবধায়ক স্ট্রাকচারে কেউ কখনোই আপনার হচ্ছে এত লম্বা পরিসরে হচ্ছে আপনার ইয়া করে না, কি বলে ওই শুধু আইন করে না, এদের প্রত্যেকের ইন্টারেস্ট ছিল শত শত আইন চেঞ্জ হয়েছে যেগুলা ফাংশনালি প্রুভেন বাংলাদেশের স্ট্রাকচারে। তারা ওভার দ্য নাইট এই অধ্যাদেশ জারির পরে আইন সংশোধন করেছে এবং সেই আইনগুলো সংশোধন করা হয়েছে আসলে এই চুক্তিগুলোর প্রত্যেক লেয়ারে সাপোর্ট দেওয়ার জন্য। সো আমাদের কপালে অনেক বিপদ আছে। আমরা মানুষজনকে, এটা শুধুমাত্র আওয়ামী লীগ বা অন্য কোনো পলিটিক্যাল গ্রুপের কথা না, এটা সাধারণ মানুষজনের বোঝানোর কথা। আমরা আমাদের জায়গা থেকে কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করছি বা বলার চেষ্টা করতেছি। গণভোট বলেন, এনডিএ বলেন, এই চুক্তি বলেন। এখন মানুষজন যদি আগে বলে থাকে যে না আগে আমরা ভয়ে ছিল, আতঙ্কের সময় পরিবেশ ছিল, সো আপনারা হয়তো এতদিন ভয়ে ছিলেন, কিন্তু এই ভয়ের আউটকাম এখন হচ্ছে আপনাদের সামনে এসে পড়বে বা এটার হচ্ছে ফল আপনারা ভোগ করবেন। একমাত্র উপায় হচ্ছে সচেতন হওয়া, জানা, মানে এই জিনিসগুলোতেই আছে। এই যে আপনারা দেখেন এদের মানে ভণ্ডামির রূপটা দেখেন, জাস্ট আমি শেষ করছি। এই আজকে তারা এই এনডিএ চুক্তির খণ্ডিতাংশ প্রকাশ করছে, অথচ আরো 2 দিন আগে আমেরিকা থেকে ফুল চুক্তি আমরা দেখতে পাচ্ছি। যে অংশগুলো তাদের সুগার কোটিং করে লেখা যায় সেই জিনিসগুলোকে তারা লিখে, মানে দেশের মানুষজনকে এরা আসলে কতটুকু খেলো মনে করে, কতটুকু মূল্যহীন মনে করে যে আমি একটা বলে দিলাম এটাই হইলো। সো এই জায়গায় মানুষজনের এই যে কাজী মানুষ ভাইয়ের সাথে বলি যে আমরা যে লিবারেল ঘরানার বা কাইন্ড অফ এই প্রগতিশীল যে অংশটা আছে তাদের একটা বড় অংশ কিন্তু এদের পার্টে গেছে। আপনি দেখেন জুনায়েদ সাকি দীর্ঘদিন হচ্ছে আন্দোলন সংগ্রাম বলেন, তেল গ্যাস খনিজ তাদের আন্দোলন বলেন, রাস্তায় শুয়ে পড়া বলেন, এরা কেউ কিন্তু কথা বলে নাই। সো বেসিক্যালি যে এনটিটি গুলো আসলে আপনাদেরকে অধিকারের, আপনাদের সপক্ষে অধিকারের মানে আপনার হচ্ছে কথা বলতো, আপনার অধিকারের জন্য কথা বলতো, তারা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে অলরেডি সোল্ড এবং তাদের টিআইবি বলেন তারা প্রত্যেকে এই সুরে প্রথম আলো রিলিস্টার গ্রুপ এই সুরেই কথা বলে। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল? কারণ দ্যাট ইজ দ্য অনলি এনটিটি যে সোল্ড হয় নাই এবং যে এই বিষয়গুলো নিয়ে পাবলিক স্ফিয়ারে আলাপ করতো, তার গ্রামের নেতাটা গিয়েও হয়তো হচ্ছে বলার চেষ্টা করতো আপনার হচ্ছে যে কোনো ইস্যু নিয়ে। সো এই চক্রান্ত যে 18 মাসে শেষ হয়েছে তা না, 18 মাসে চক্রান্তের ফার্স্ট লেয়ার শেষ হয়েছে, এটার এখন গ্রাজুয়াল ইমপ্লিমেন্টেশন শুরু হবে এবং ধাপে ধাপে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হবে, আমাদের জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে। এখনো বলি যে এই বিষয়ে আপনাদের সবার অ্যালার্ট হওয়া উচিত। যা দেখছেন সম্পূর্ণভাবে বিশ্বাস করা লাগবে না, নিজের মেধা বুদ্ধি একটু খাটাইতে হবে এই জায়গায় এসে। ধন্যবাদ পলাশ, ধন্যবাদ ভাই বেরাদার, ডক্টর মামুন, কাজী মামুন, বিদ্যুৎ ভাই, জিহান, মিশু, সবাইকে ধন্যবাদ। আমরা যে ধরনের আলোচনা করি এই আলোচনা তো সত্যিকার অর্থে 1 ঘন্টা চ্যুত হওয়ার কোনো কারণ নাই। এটা অনেক ভাস্ট এরিয়া, অনেক বিস্তৃত বিষয় এখানে থাকে, ব্যাখ্যা করার বিষয় থাকে, কিন্তু মানুষজনের যেন ধৈর্যচ্যুতি না ঘটে সেজন্য আমরা সেটা সংক্ষেপ করার চেষ্টা করি। আমরা সকলের কাজের মধ্য থেকে এই যে একসাথে হয়েছেন, আমরা একসাথে কথা বলতে পেরেছি, এটা আমার জন্য খুবই বিরাট প্রাপ্তি। আমি জানি না কেন আপনারা আমাকে সঞ্চালকের পোস্টে বসায় দেন। আমারও নিজের কিছু বলার থাকে, যেমন মাত্র 7 জন নারী সংসদে আসছে, নারীদের কোনো পাত্তা নাই, মন্ত্রী পরিষদে কোনো নারীর কথা এখনো নাই। এগুলো আমি বলতেই পারলাম না আপনাদের কথা আমাকে, কারণ আপনারা আমাকে কেউ প্রশ্ন করেন নাই। চলেন আজকে বাড়ি যাই, আবার কথা হবে, আবার দেখা হবে। সেই পর্যন্ত বিদায়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ধন্যবাদ। জয় বাংলা।